হ্যালো, কি অবস্থা সবার? যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করো তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের অলরেডি আমরা 2টা ক্লাস করে ফেলছি এবং পরিবর্তনশীল বল, ধ্রুব বল দ্বারা কৃত কাজ, গতিশক্তির পরিবর্তন, কাজ শক্তি উপপাদ্য, সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল, এই সংক্রান্ত টপিক আমরা গত 2টা ক্লাসে পড়ছি। তো যারা আগে 2টা ক্লাস করে ফেলছো তারা 10-এ 10, ঠিক আছে। যারা আগের ক্লাস ফেলে রাখছো তারা কিন্তু 10-এ 0। ক্লাস ফেলে রাখা যাবে না, রেগুলার ক্লাস করতে হবে, রেগুলার ক্লাস করতে হবে। আজকে তোমাদের মাসুর ভাই নেওয়ার কথা ছিল, তোমাদের মাসুর ভাই রাজশাহীতে। তো আজকে যেহেতু অনেক বেশি জ্যাম, এই কারণে ঢাকায় ব্যাক করতে পারে নাই। সো আজকের ক্লাসটা আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তোমাদের ফিজিক্স 4 দিন ক্লাস হয়, তুমি মাথায় রাখবা 4 দিন ক্লাস হবেই, সেটা অপূর্ব ভাই নিক বা মাসুর ভাই নিক, যেই নিক। ওকে, তো চলো আমরা শুরু করি। আজকে আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের 3য় ক্লাস করব। তো চলো আমরা শুরু করি। আমরা গত ক্লাসে লাস্টে কি পড়ছিলাম? লাস্টে পড়ছিলাম সংরক্ষণশীল বল আর অসংরক্ষণশীল বল। এবার আজকে আমরা একটু অভিকর্ষীয় বিভব শক্তিটা নিয়ে আলোচনা করব এবং তোমাকে একটা জিনিস দেখাইছিলাম যে অভিকর্ষ ক্ষেত্রে, সংরক্ষণশীল ক্ষেত্রে কৃত কাজটা এটা আসলে পথের উপর ডিপেন্ড করে না, এটা আসলে স্টেট বা অবস্থানের উপর ডিপেন্ড করে। একটা বস্তুকে বলো তো, এই কলমটাকে এখান থেকে এভাবে ধরে আমি খাড়া উপরের দিকে উঠাই, তার জন্য অভিকর্ষ বলের জন্য কৃত কাজ, অথবা এই কলমটাকে ধরে এভাবে 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 নিয়ে ঘুরে ঘুরে এখানে নিয়ে রাখি, বলো তো অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ দুইটা কি আলাদা হবে? না, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ একই হবে। এই যে যারা ধরো রেস্টুরেন্টের ওয়েটার যারা আছে, যারা ওই যে অর্ডার নেয় বা খাবার সার্ভ করে, ঠিক আছে, আমাদের বইয়ে একটা কথা লেখা ছিল, 9 10-এ তুমি পড়ছো, যে তারা কিন্তু কোনো কাজ না করেও পেমেন্ট পায়। মানে ফিজিক্সের ভাষায় তারা কিন্তু কোনো কাজ করে না। কিভাবে কাজ করে না? ধরো তারা যখন খাবার নিয়ে আসে তখন এভাবে খাবার নিয়ে আসে না, যে এই যে প্লেটে করে এভাবে ধরে খাবার নিয়ে আসে, তাহলে এর ওজনটা কোন দিকে? নিচের দিকে। ওজনটা নিচের দিকে, নিচের দিকে এমজি। তাহলে এই যে খাবারটা যে ধরে রাখছি, তার মানে আমি কোন দিকে বল দিচ্ছি? আমি কোন দিকে বল দিচ্ছি? এটাকে ধরে রেখে আমি কোন দিকে বল দিচ্ছি? আমি বলটা দিচ্ছি উপরের দিকে। তাহলে এটা হচ্ছে আমার কর্তৃক প্রযুক্ত বল, এক্সটার্নাল এজেন্ট। আমি এখানে এক্সটার্নাল এজেন্ট, আমার দ্বারা প্রযুক্ত বল, এটা হচ্ছে ওজনের সমপরিমাণ বল আমি বিপরীত দিকে দিচ্ছি, না হলে তো এটাকে আমি ধরে রাখতে পারবো না, তাই না? এবার আমি এভাবে হেঁটে 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 সামনে চলে গেলাম, তাহলে স্মরণ ঘটলো এই বরাবর। তাহলে বলো, অভিকর্ষ বলের কথাই বলো বা আমার দেওয়া বলের জন্য বলো, কৃতকাজ দেখো 0 ডিগ্রি, মানে কৃতকাজ 0, অর্থাৎ কোণ হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে স্মরণ আর এটা হচ্ছে বল। তো বল ও স্মরণের মধ্যবর্তী কোণ 90, কৃতকাজ 0। আবার অভিকর্ষ বল দ্বারা কৃতকাজও যদি আমরা চিন্তা করি, অভিকর্ষ বল নিচের দিকে, স্মরণ এদিকে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, কৃতকাজ কত? কৃতকাজ হচ্ছে 0। বোঝা গেল? ওকে, তো চলো আজকে আমরা যে টপিকটা প্রথমে পড়বো সেটা হচ্ছে অভিকর্ষীয় বিভব শক্তি। অভিকর্ষীয় বিভব শক্তি। দেখো, বিভব শক্তি বা স্থিতি শক্তি কোনো বস্তুর আকার আকৃতি বা অবস্থানের পরিবর্তন করলে বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য অর্জিত হয় সেটাকে বলা হয় বিভব শক্তি। আমরা ছোটবেলায় এই সংজ্ঞাটা পড়ে আসছি। আসলে আমরা একটু সংজ্ঞাটাকে একটু লিখি। বিভব শক্তি বস্তুর মধ্যে 2 কারণে সঞ্চিত হয়। একটা হচ্ছে তার আকার আকৃতির পরিবর্তন করার জন্য, আর একটা হচ্ছে তার অবস্থানের পরিবর্তন করার জন্য। তুমি অবস্থানের পরিবর্তন করেও বিভব শক্তি সঞ্চয় করতে পারো, তুমি আকার আকৃতির পরিবর্তন করেও তার মধ্যে, বস্তুর মধ্যে বিভব শক্তি সঞ্চার করতে পারো। তাহলে বস্তুর আকার আকৃতি, বস্তুর আকার আকৃতি বা অবস্থানের পরিবর্তনের জন্য, অবস্থানের পরিবর্তনের জন্য বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য অর্জিত হয়, বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য অর্জিত হয়, সামর্থ্য অর্জিত হয় তাকে বিভব শক্তি বলে, তাকে বিভব শক্তি বলে।
এই যে বিভব শক্তির সংজ্ঞাটা আমি আগে ছোট্ট করে একটু লিখে নিলাম। এবার আসো, বিভব শক্তির অনেকগুলো ফরম্যাট হতে পারে। এই যে আমরা বললাম না আকার আকৃতি বা অবস্থানে পরিবর্তনের কারণে। মনে করো একটা স্প্রিং, আমি তোমার কয়েকটা ক্ষেত্র একটু আগে দেখাই। একটা স্প্রিং, এই স্প্রিংটা শিথিল অবস্থায় আছে, এটা হচ্ছে স্প্রিং এর শিথিল অবস্থা। এবার আমি কি করলাম, এই স্প্রিংটাকে ধরে টেনে বল প্রয়োগ করে প্রসারিত করলাম। এই স্প্রিংটাকে ধরে টেনে বল প্রয়োগ করে প্রসারিত করলাম। এই যে বল প্রয়োগ করলাম, টেনে প্রসারিত করলাম, তাহলে টেনে প্রসারিত করলে এই বস্তুর আকার আকৃতির কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বস্তুর আকৃতি চেঞ্জ হয়েছে, দেখো এতটুকু সরণ ঘটছে, প্রসারণ ঘটছে, স্প্রিং এর প্রসারণ ঘটছে। তো এর জন্য এই যে আকৃতির পরিবর্তনের জন্য এর মধ্যে একটা বিভব শক্তি জমা হবে, কাজ করার সামর্থ্য অর্জিত হবে। তো সেটা হচ্ছে স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি, সেটা হচ্ছে স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি, সঞ্চিত বিভব শক্তি। তারপরে মনে করো একটা তার, একটা তারকে দৃঢ় অবলম্বন থেকে ঝুলানো হয়েছে, এরকম দৃঢ় অবলম্বন থেকে একটা তারকে ঝুলানো হয়েছে, ধরো একটা ধাতব তার। এবার এই তারে মনে করো একটা ভার বেঁধে ঝুলাই দেওয়া হইলো, ঠিক আছে, একটা স্থিতিস্থাপক তার, এই তারে একটা ভার বেঁধে ঝুলাই দেওয়া হইলো। ভার বেঁধে ঝুলাই দেওয়া হইলে দেখবা তারটা একটু প্রসারিত হয়ে যাবে। হ্যাঁ, প্রসারণটা খুবই সামান্য, এটা আমি স্বীকার করি, কিন্তু তারপরেও দেখবা তারের একটা প্রসারণ ঘটবে। এই যে তারের প্রসারণ ঘটলো এল, কি করার কারণে, একটা ভার ঝুলানোর কারণে। মনে করো বিশাল ভারী একটা বস্তু ঝুলাই দেওয়া হয়েছে তারের সাথে, তাহলে তারটা তার স্বাভাবিক যে দৈর্ঘ্য ছিল তার থেকে প্রসারিত হয়ে দেখো আকৃতির পরিবর্তন ঘটছে। তাহলে এটা হচ্ছে স্থিতিস্থাপক তারে সঞ্চিত বিভব শক্তি, তারে সঞ্চিত বিভব শক্তি, ঠিক আছে। তারপরে মনে করো কোনো একটা বস্তুকে, কোনো একটা বস্তু, এটা হচ্ছে তল মানে ভূমি, ধরো এই তলের সাপেক্ষে বস্তুটা, ধরো এই তলে ছিল, এই তলের সাপেক্ষে আমি একটা এই উচ্চতায় উঠাই নিয়ে বস্তুটাকে এখানে রাখছি। তাহলে এই যে অভিকর্ষ ক্ষেত্রে এক তল থেকে বস্তুকে উঠাই নিয়ে আর একটা তলে একটা উচ্চতায় নিয়ে রাখলে এই বস্তুর মধ্যে জমা হবে অভিকর্ষীয় বিভব শক্তি। তাহলে আমি কি করছি, এখানে অবস্থানে পরিবর্তন করছি। আগের দুইটা ছিল আকৃতি আকারের পরিবর্তন, তাহলে এটা হচ্ছে অবস্থানের পরিবর্তন। তাহলে অভিকর্ষীয়, অভিকর্ষীয় বিভব শক্তি, বিভব শক্তি। তারপরে মনে করো এটা হচ্ছে একটা চার্জের তড়িৎ ক্ষেত্র, ধরো এটা প্লাস কিউ চার্জ, সেই চার্জ তার আশেপাশে এই এলাকার মধ্যে অপর কোনো চার্জ আসলে তাকে আকর্ষণ বিকর্ষণ করে। তুমি কি করলা, এর ক্ষেত্রের বাইরে থেকে একটা চার্জকে নিয়ে এখানে নিয়ে বসালা। তাহলে একটা ক্ষেত্রের বাইরে থেকে একটা চার্জকে নিয়ে এখানে নিয়ে যখন তুমি বসাবা, তাহলে এই যে বস্তুটাকে চার্জটাকে নিয়ে এখানে তুমি বসালা, তাহলে এই বস্তুতে এই চার্জটাকে নিয়ে বসানোর কারণে, অবস্থানে পরিবর্তন করার কারণে, যেহেতু তড়িৎ ক্ষেত্রের মধ্যে এনে বসাইছো, তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে বস্তুটার অবস্থানে পরিবর্তন করার কারণে এই বস্তুতে একটা বিভব শক্তি জমা হবে। তাহলে সেটা হচ্ছে তড়িৎ বিভব শক্তি, তড়িৎ বিভব শক্তি। এরকম অনেক রূপ আছে বিভব শক্তির, তো আমরা এক এক করে এই বিভব শক্তিগুলো দেখব। তো আজকে আমরা প্রথমে দেখবো হচ্ছে অভিকর্ষীয় বিভব শক্তিটা, ঠিক আছে, অভিকর্ষীয় বিভব শক্তি। এবার আসো অভিকর্ষ বিভব শক্তির হিসাবটা কিভাবে করব, বা বিভব শক্তির হিসাবটা, বিভব শক্তির হিসাবটা, বিভব শক্তির হিসাব। গত ক্লাসে তোমাকে আমি সংরক্ষণশীল বল পড়াইছিলাম। তো সংরক্ষণশীল বলের ক্ষেত্রে আসলে বিভব শক্তি সঞ্চিত হয় কোনো বস্তুর মধ্যে। যেখানে সংরক্ষণশীল বল নেই সেখানে কিন্তু কোনো বস্তুর মধ্যে বিভব শক্তি জমা হবে না। যেমন ঘর্ষণ বলের কারণে বস্তুর মধ্যে কিন্তু কোনো বিভব শক্তি জমা হবে না, কারণ ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল, ঘর্ষণ বলের ক্ষেত্রটা অসংরক্ষণশীল ক্ষেত্র। তাহলে সংরক্ষিত হবে এরকম একটা ক্ষেত্র সংরক্ষণশীল বলের ক্ষেত্র, যেমন অভিকর্ষ বল, মহাকর্ষ বল, স্প্রিং বল, তড়িৎ বল, চৌম্বক বল, এই যে সংরক্ষণশীল ক্ষেত্র। তো এই কনজারভেটিভ ফোর্সের জন্য সংরক্ষণশীল বলের ক্ষেত্রে যদি কোনো একটা বস্তুকে আমি ধরো তার অবস্থানের পরিবর্তন করতে পারি বা তার আকারেরও পরিবর্তন করতে পারি, তাহলে অবস্থানের বা আকার আকৃতির যদি পরিবর্তন ঘটানো হয়, তাহলে সংরক্ষণশীল বল দ্বারা যে কৃতকাজ হবে সেই কৃতকাজের ঋণাত্মক মানকেই বলা হচ্ছে বিভব শক্তি। তাহলে আমাদের বিভব শক্তি এভাবে হিসাব করতে হবে। কি বললাম, সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ আমরা বের করব। সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ বের করে তার ঋণাত্মক মানই হবে বিভব শক্তি। আসলে দেখো আমরা কখনো না বিভব শক্তির মান বের করতে পারি না, বিভব শক্তির আমরা কখনো মান বের করতে পারি না। আমরা আসলে বের করি
বিভব শক্তির পরিবর্তন। ধরো বিভব শক্তিকে যদি আমরা ইপি দিয়ে লিখি, আমরা আসলে ইপি বের করতে পারি না, আমরা যেটা বের করি হিসাব নিকাশ যেটা করি সেটা হচ্ছে ডেল ইপি। অথবা বিভব শক্তিকে অনেক সময় আমরা ইউ দিয়ে লিখি, আমরা যেটা বের করি সেটা হচ্ছে ডেল ইউ, বা আমরা যেটা বের করতে পারি সেটা হচ্ছে ডি ইউ, মানে পরিবর্তনটা আমরা বের করতে পারি। তাহলে আসো একটু লিখি। সংরক্ষণশীল ক্ষেত্রে, সংরক্ষণশীল সংরক্ষণশীল ক্ষেত্রে সংরক্ষণশীল ক্ষেত্রে বস্তুর মধ্যে বিভব শক্তি জমা হবে। বস্তুতে বিভব শক্তি সঞ্চিত হবে। অসংরক্ষণশীল ক্ষেত্র হলে হবে না। অসংরক্ষণশীল ক্ষেত্র হলে হবে না, বিভব শক্তি সঞ্চিত হবে। এবার এই বিভব শক্তির হিসাবটা আমরা কিভাবে করব? আমরা বিভব শক্তি হিসাব করি না, আমরা আসলে বিভব শক্তির পরিবর্তন হিসাব করতে পারি। বিভব শক্তির পরিবর্তন হিসাব করতে পারি। পরিবর্তন হিসাব করি। এবার পরিবর্তনটা কিভাবে হিসাব করি? সংরক্ষণশীল ক্ষেত্রে, ধরো কোনো একটা সংরক্ষণশীল ক্ষেত্র, এটা ধরো একটা সংরক্ষণশীল ক্ষেত্র, ঠিক আছে, এটা মহাকর্ষ ক্ষেত্র হইতে পারে, তড়িৎ ক্ষেত্র হইতে পারে, এটা একটা সংরক্ষণশীল ক্ষেত্র। এই সংরক্ষণশীল ক্ষেত্রে ধরো কোন একটা বস্তু এ বিন্দুতে আছে, তাহলে বস্তুটা এ বিন্দুতে ছিল, আমি ধরো বস্তুটাকে বি বিন্দুতে নিয়ে গেছি, ধরো এ থেকে বি বিন্দুতে নিয়ে যাওয়া হয়েছে। এই যে সংরক্ষণশীল ক্ষেত্রে এ থেকে বিতে নিয়ে যাওয়া হয়েছে। তো বস্তুকে যখন এ থেকে বিতে নিয়ে গেলাম, তাহলে এ বিন্দুর, ভালো করে বোঝো, আমরা যেটা হিসাব করতে পারি সেটা বিভব শক্তি পরিবর্তন, নট বিভব শক্তি। তাহলে এ বিন্দুর বিভব শক্তি ধরো ই এ বা পটেনশিয়াল এনার্জি ইপিএ, আর বি বিন্দুর বিভব শক্তি হচ্ছে ইপিবি। তাহলে আমরা যেটা হিসাব করতে পারি সেটা হচ্ছে বিভব শক্তির পরিবর্তন, অর্থাৎ ডেল ইপি। এই যে ডেল ইপি, এটা হিসাব করতে পারি। তাহলে এই যে সংরক্ষণশীল ক্ষেত্র, এই সংরক্ষণশীল ক্ষেত্রের যে বলটা এই বস্তুর উপর ধরো যে বলটা প্রযুক্ত হচ্ছে সংরক্ষণশীল ক্ষেত্রে, সেই সংরক্ষণশীল ক্ষেত্রের প্রযুক্ত বল, সেই প্রযুক্ত বল ধরো এফ, ঠিক আছে, প্রযুক্ত বল এফ। তাহলে সংরক্ষণশীল ক্ষেত্রে এই প্রযুক্ত বলের জন্য যে কৃত কাজ হবে, সংরক্ষণশীল বলের জন্য যে কৃত কাজ হবে, এই যে ডাব্লিউসি কনজারভেটিভ ফোর্স, এফসি কনজারভেটিভ ফোর্স, তার দ্বারা কৃত কাজ ডাব্লিউসি, কনজারভেটিভ ফোর্সের জন্য কৃত কাজ ডাব্লিউসি। তাহলে এই কনজারভেটিভ ফোর্সের জন্য যে কাজটা হবে ডাব্লিউসি, তার, ভালো করে বোঝো, তার ঋণাত্মক মান, এটাই হচ্ছে ডেল ইপি, অর্থাৎ বিভব শক্তির পরিবর্তন। তাহলে ডেল ইপি এটা ইকুয়াল টু মাইনাস ডাব্লিউসি, ঠিক আছে। তাহলে বিভব শক্তির পরিবর্তন আমরা কিভাবে হিসাব করতে পারবো? বিভব শক্তির পরিবর্তন আমরা হিসাব করতে পারবো ডেল ইপি, এটা হচ্ছে মাইনাস ডাব্লিউসি, অর্থাৎ সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের ঋণাত্মক মানটাই হচ্ছে বিভব শক্তির পরিবর্তন। তাহলে সংরক্ষণশীল সব আমি বুঝাই দিব, তুমি আগে লিখো। সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের ঋণাত্মক মানই বিভব শক্তির পরিবর্তন। ঠিক আছে, এই বিভব শক্তির পরিবর্তনটাকে ডেল ইউ দিয়েও অনেকে লেখে, ডেল ইউ বা ডেল ইপি, সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ ডাব্লিউসি, তার ঋণাত্মক মান, ঠিক আছে, সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ ডাব্লিউসি, তার ঋণাত্মক মান। ওকে, এইবার আসো, দেখো এবার আমরা দেখি আসলে ঘটনা সত্যি কিনা। অভিকর্ষ বিভব শক্তি তুমি 9-10-এ জানো কি আসলে? অভিকর্ষ বিভব শক্তি এমজিএইচ। যে ভাই এত কথা বলতে হবে, এ তো এমজিএইচ আমরা জানি, জানলে তো জানিই আমরা, কিন্তু ব্যাপারটা হচ্ছে আরো গভীরে ঢুকবো তো আমরা, এই কারণে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। অভিকর্ষ বিভব শক্তি, ধরো অভিকর্ষ ক্ষেত্র, এটা হচ্ছে ধরো কোন একটা তল, ধরো ভূমিও চিন্তা করতে পারো। এই তলে একটা বস্তু আছে, বস্তুর ভর এম, বস্তুটা কোথায় আছে? ধরো এ বিন্দুতে আছে। বস্তুটাকে আমি এই তল থেকে এই তলে উঠাই নিয়ে যাইতে চাই, এই তল থেকে এই তলে, অর্থাৎ এখান থেকে বি বিন্দুতে নিয়ে যাইতে চাই। তো এই বস্তুটাকে আমি ধরলাম, ধরে আমি যে কোনো পথে নিয়ে যাইতে পারি, কোনো সমস্যা আছে?
গত ক্লাসে সেটা দেখাইছি যে পথ ডিপেন্ডেন্ট না, যে কোনো পথে নিয়ে যেতে পারি। তো ধরো আমি সোজাই নিয়ে গেলাম, এভাবে ধরে বস্তুটাকে সোজা উপরের দিকে উঠায় এই পয়েন্টে নিয়ে গেলাম, তাহলে সরণ এই যে উপরের দিকে সরণ এইচ। বস্তু সরণ কোন দিকে, কই থেকে কই গেল, এ থেকে এই যে বিতে গেল, বস্তুটা এ থেকে বিতে গেল, সরণ এইচ উপরের দিকে। এবার বলো সংরক্ষণশীল বল, এটা কোন ক্ষেত্র, অভিকর্ষ ক্ষেত্র না, পৃথিবী না, পৃথিবীর অভিকর্ষ ক্ষেত্র। তাহলে অভিকর্ষ ক্ষেত্রের মধ্যে অভিকর্ষ ক্ষেত্র সংরক্ষণশীল ক্ষেত্র, এটা আমরা গত ক্লাসে দেখছিলাম। তাহলে অভিকর্ষ ক্ষেত্রে এই যে সংরক্ষণশীল বল এফসি, এটা হচ্ছে এমজি, কোন দিকে, নিচের দিকে। সংরক্ষণশীল বল এফসি নিচের দিকে, অভিকর্ষ বল একটা সংরক্ষণশীল বল, তাহলে সেটা ক্রিয়া করতেছে নিচের দিকে। আমি বস্তুটাকে এখান থেকে উঠায় এখানে নিয়ে গেছি, তাহলে সরণ হচ্ছে উপরের দিকে। এইবার শোনো, বস্তুটার আমরা কি হিসাব করতে চাই, বিভব শক্তি না, ভালো করে বোঝো। বিভব শক্তি হিসাব করতে গেলে একটা প্রসঙ্গ তল লাগবে, যে ভাই এই তলের সাপেক্ষে বিভব শক্তি। তাহলে আমি চাচ্ছি এই তলের সাপেক্ষে বিভব শক্তি, দেখো উচ্চতাটা এই তলের সাপেক্ষে, এই তলের সাপেক্ষে বস্তুর বিভব শক্তি, এই তলের সাপেক্ষে বস্তুর বিভব শক্তি, কথা কি বুঝছো? তাহলে এই তলের সাপেক্ষে বস্তুর বিভব শক্তি হিসাব করতে চাই, তাহলে এই তলের বিভব শক্তি, এই তলে যখন বস্তুটা ছিল তখন বিভব শক্তিটা যেহেতু এই তলের সাপেক্ষে, তো বস্তু এই তলের সাপেক্ষে তো এই তলেই আছে, এই কারণে এই তলের সাপেক্ষে তার বিভব শক্তি ইপিএ, এটা হচ্ছে 0। আর এই পয়েন্টে বিভব শক্তি হচ্ছে ইপিবি, তাহলে এটা আমি বের করতে চাই, কিন্তু আমরা তো ভাই পরিবর্তন বের করতে পারি, ওকে কোনো সমস্যা নেই। তাহলে বিভব শক্তির পরিবর্তন ডেল ইউ অথবা ডেল ইপি, বিভব শক্তির পরিবর্তন, এটা হবে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের ঋণাত্মক মান। সবাই এবার লেখা থামায় এই লাইনের দিকে তাকাও। তাহলে পরিবর্তন বের করার সময় আমরা সব সময় শেষ বিয়োগ আদি পরিবর্তন বের করি। তাহলে এই পয়েন্টের বিভব শক্তি ইপিবি, বি বিন্দুর বিভব শক্তি, মাইনাস এই পয়েন্টের বিভব শক্তি ইপিএ, বিভব শক্তির পরিবর্তন। তা আমরা পরিবর্তনটা, আমরা বিভব শক্তির হিসাবটা করতেছি কার সাপেক্ষে, এই তলের সাপেক্ষে। এই তলই হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ তল। তাহলে প্রসঙ্গ তলের সাপেক্ষে, প্রসঙ্গ তলের সাপেক্ষে প্রসঙ্গ তলের বিভব শক্তি কত, যেমন তোমার সাপেক্ষে ধরো আমি বললাম আমি 5 মিটার দূরে আছি, তুমি আমার জীবনে খুঁজে পাবা? তুমি আমার জিজ্ঞেস করো ভাই আপনি কই কই থেকে 5 মিটার দূরে আছেন, তা আমি তখন বলবো যে আমি হচ্ছে এই গাছটা থেকে 5 মিটার দূরে আছি, তখন তুমি আমার খুঁজে পাবা। তাহলে গাছ কি আমার জন্য প্রসঙ্গ তল, প্রসঙ্গ কাঠামো, বোঝা গেছে? তাহলে এখন মনে করো এই গাছটা প্রসঙ্গ কাঠামো, ধরো যখন আমি গাছের তলায় এখানে দাঁড়ানো আছি, তাহলে গাছটা প্রসঙ্গ কাঠামো, তাহলে গাছের সাপেক্ষে আমি কত কত দূরত্বে আছি, 0 দূরত্বে। ঠিক তেমনি প্রসঙ্গ তল, ভালো করে তাকাও বোঝো, প্রসঙ্গ তল এটা, এই তলটা প্রসঙ্গ তল। তাহলে এই প্রসঙ্গ তলের সাপেক্ষে যখন বস্তু ওই প্রসঙ্গ তলেই আছে তখন তার বিভব শক্তি কত, 0। বস্তু এই প্রসঙ্গ তলের সাপেক্ষে চিন্তা করতেছি, তো এই প্রসঙ্গ তলেই তো বস্তুটা আছে, তাহলে এই প্রসঙ্গ তলের সাপেক্ষে বস্তুটার বিভব শক্তি কত, বিভব শক্তি 0, বোঝা গেল? তাহলে ইপিএ হচ্ছে 0, ওকে গুড। এবার মাইনাস ডাব্লিউসি, ডাব্লিউসি এখানে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ। এই যে সংরক্ষণশীল বল, তার জন্য যে কৃত কাজ, সংরক্ষণশীল বলটা কে, অভিকর্ষ বল না? সংরক্ষণশীল বলটা কে, অভিকর্ষ বল। এফসি ইকুয়াল টু এমজি, বলো এটা ধ্রুবক না চলক? ধ্রুব বল এমজি, এম ইন্টু জি, ঠিক আছে। অনেকে বলতে পারো ভাই জি তো পরিবর্তনশীল, ভাই জি অনেক উপরে, ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে গেলে জি এর পরিবর্তন হয়। ভূপৃষ্ঠ থেকে এই যে সামান্য উচ্চতা, অভিকর্ষ ক্ষেত্রেই সামান্য উচ্চতা 10 মিটার 20 মিটার উচ্চতায় জি এর মানের আহামরি পরিবর্তন হয় না। তাহলে আহামরি যদি পরিবর্তন না হয় তাহলে এমজি কনস্ট্যান্ট, তাহলে এফসি কনস্ট্যান্ট বল অর্থাৎ ধ্রুব বল। ধ্রুব বল দ্বারা কৃত কাজ, ইন্টিগ্রেশনের কোনো দরকার নেই। তাহলে ধ্রুব বল দ্বারা কৃত কাজ এফসি ডট সরণ, তো সরণ কোনটা, এই যে এইচ, সরণ উপরের দিকে। আমি একেবারে ডিরেক্ট মান হিসাব করি, তাহলে এফসি বলের মান, সরণ এইচ, বল ও সরণের মধ্যবর্তী কোণ, দেখো তো বল নিচের দিকে সরণ উপরের দিকে, তাহলে বল ও সরণের মধ্যবর্তী কোণ cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি। তাহলে এবার ইপিবি মাইনাস 0, মাইনাস 0, cos 180 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, আর এফসি মানে এমজি, এমজিএইচ। তাহলে এই তলের সাপেক্ষে বি বিন্দুর বিভব শক্তি ইপিবি, এটা ইকুয়াল টু কি, এমজিএইচ। দেখো তো আসছে কিনা, দেখো তো বিভব শক্তির সূত্র আমরা ফেরত পাইছি কিনা।
যেটা 9 10-এ জানতাম। বুঝলা? তাহলে এবার আসো শর্টকাট। এই হচ্ছে প্রসঙ্গ তল। প্রসঙ্গ তল, প্রসঙ্গ তল থেকে এই উচ্চতায় বস্তুটাকে এখানে উঠায় রাখা আছে। তাহলে এখানে ওই বস্তুর বিভব শক্তি ইপি কি হবে? mgh। দেখো তুমি ছোটবেলায় যা শিখছিলা তাই তোমাকে এনে এনে দিছি। কি আসছে? তাহলে কেউ যদি বলে বিভব শক্তি কি, কি বলবা? যে বিভব শক্তির পরিবর্তন আমরা হিসাব করতে পারি, আর বিভব শক্তির পরিবর্তন হচ্ছে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের ঋণাত্মক মান। বুঝলা? এইবার আসো বিভব শক্তি আমি তোমাকে আরেকটা ভাবে একটু ফিল করাবো। ঠিক আছে? এবার ফিল করার জন্য এই যে বইয়ের কথাবার্তা আমরা পড়লাম, বইয়ে যা আছে সুন্দর করে আমরা জানলাম, এইবার বিভব শক্তিটাকে আমি তোমাকে একটু ফিল করাইতে চাই। তাহলে অভিকর্ষীয় বিভব শক্তি, অভিকর্ষীয় বিভব শক্তি। দেখো এই যে সংরক্ষণশীল বল অর্থাৎ অভিকর্ষ বল, মহাকর্ষ বল, তড়িৎ বল, চৌম্বক বল, এই যে সংরক্ষণশীল বলগুলা, এই সংরক্ষণশীল বলের বিরুদ্ধে বিরুদ্ধে গিয়ে, ঠিক আছে, তুমি যখন কাজ করবা তখন সেই কৃত কাজটাই বস্তুর মধ্যে বিভব শক্তি হিসাবে জমা থাকবে। যেমন ব্যাপারটা বোঝো, মনে করো এটা হচ্ছে তল, তো আমরা এই তলের সাপেক্ষে চিন্তা করব, এটা আমাদের প্রসঙ্গ তল। একটা বস্তু এই প্রসঙ্গ তল এখানে ছিল, এবার বস্তুটাকে প্রসঙ্গ তল থেকে এই উচ্চতায় উঠাই নিয়ে যাওয়া হয়েছে। এই যে এই উচ্চতায় উঠাই নিয়ে যাওয়া হয়েছে, এই উচ্চতা কোন দিকে? উপরের দিকে। অভিকর্ষ বল কোন দিকে? নিচের দিকে। দেখো আমি চাই এই পটটার মধ্যে এতে একটা বিভব শক্তি জমা করে রাখতে। তাহলে একে অভিকর্ষ কোন দিকে টানতেছে? নিচের দিকে। তাহলে আমি এটাকে ধরছি, ধরে অভিকর্ষ বল নিচের দিকে। তাহলে আমি ধরে রাখছি, কিন্তু আমি কি ধরে কোনো বল দিছি? বলো তো, ধরে কোনো বল দিছি? হ্যাঁ দিছি। অভিকর্ষ বল কোন দিকে? নিচের দিকে না? আমি ধরে রাখছি না? এই যে ধরে রাখছি না? তা আমি অভিকর্ষ বলের সমান বল দিছি উপরের দিকে। এইবার দেখো অভিকর্ষ বলের বিরুদ্ধে বল দিছি, অভিকর্ষ বলের বিরুদ্ধে, অভিকর্ষ চাচ্ছে নিচের দিকে নিয়ে নিতে, আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে বস্তুটাকে ধরে আস্তে আস্তে ধীরে 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 সমবেগে উপরে উঠাই নিয়ে একটা উচ্চতায় উঠাই নিয়ে রাখছি। তাহলে আমি কি করলাম? অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে বস্তুটাকে একটা উচ্চতায় উঠাই নিয়ে রাখলাম না? তাহলে আমি আসলে এই বস্তুটার মধ্যে একটা বিভব শক্তি জমা করলাম। ঠিক আছে? অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করলে বিভব শক্তি জমা হবে, পক্ষে কাজ করলে বিভব হারাবে, বিভব শক্তি হারাবে। দেখো পক্ষে কাজ করা মানে কি? অভিকর্ষ বল এর নিচের দিকে নিতে চায় না, ছেড়ে দিলেই যে নিচে পড়বে। তা আমি যদি তাই করি, অর্থাৎ অভিকর্ষ বল যা চাচ্ছে আমি যদি তাই করি, তাহলে বিভব হারাবে, বিভব শক্তি লস করবে। আমি চাচ্ছি না বিভব শক্তি গেইন করুক। তাহলে কি হচ্ছে? অভিকর্ষ বল কোন দিকে? নিচের দিকে। আমি ওটাকে ধরে অভিকর্ষ বলের বিরুদ্ধে নিয়ে উচ্চতায় উঠে নিয়ে রাখবো, তাহলে এর মধ্যে বিভব শক্তি গেইন হবে। তাহলে দেখো তো, আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে যে কাজটা করতেছি সেই কাজটাই বস্তুতে বিভব শক্তি হিসাবে জমা হচ্ছে না। বুঝছো? সংরক্ষণশীল বল মানে আগে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বের করে তার ঋণাত্মক মানটাকে বলছি বিভব শক্তি। তাহলে এবার দেখো তো, ব্যাপারটা এভাবে বলতে পারি না যে আমি এক্সটার্নাল এজেন্ট অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে বস্তুটাকে একটা উচ্চতায় নিয়ে উঠাই রাখছি। তাহলে আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে, আমি এক্সটার্নাল এজেন্ট অভিকর্ষ বলের বিরুদ্ধে যে কাজটা করছি সেই কাজটাই আসলে বিভব শক্তি। তো বিভব শক্তি কিন্তু এভাবেও একটু ফিল করা যায়। আগে এই যে যা লিখলাম এগুলো হচ্ছে বইয়ের কথাবার্তা, সুন্দর করে বুঝাই দিছি। এইবার একটু ফিল করাচ্ছি যে আচ্ছা তাই তো, হ্যাঁ অভিকর্ষ বল চাচ্ছে বস্তুটা যেন নিচের দিকে টানে, নিচের দিকে যায়। এখন আমি বস্তুটাকে ধরলাম, তাহলে ধরলেই তো আমি বল দিছি, ধরলেই আমি কোন দিকে বল দিছি? উপরের দিকে। তাহলে এই যে আমি হচ্ছে এক্সটার্নাল এজেন্ট, তাহলে আমার দেওয়া বল উপরের দিকে, ওজনের সমপরিমাণ বল। তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে আমার দ্বারা কৃত কাজটাই বিভব শক্তি। বুঝছো? আমার দ্বারা কৃত কাজ বিভব শক্তি, আর অভিকর্ষ দ্বারা কৃত কাজের ঋণাত্মক মান হচ্ছে বিভব শক্তি। সংরক্ষণশীল বল অভিকর্ষ বল, তার দ্বারা কৃত কাজের ঋণাত্মক মান বিভব শক্তি। আর আমি এক্সটার্নাল এজেন্ট, আমার দ্বারা কৃত কাজের মানটাই বিভব শক্তি, আমার তো আর ঋণাত্মক মান লাগবে না। অভিকর্ষ বল নিচের দিকে, তাহলে আমি বল দিচ্ছি অভিকর্ষ বলের বিপরীত দিকে, উপরের দিকে। ঠিক আছে? অনেকে বলতে পারো ভাই বস্তুটাকে যখন আপনি নিচে নিবেন
তখন তো বল নিচের দিকে দিচ্ছেন না। এই জিনিসগুলোই ভালো করে বুঝবা। এই বস্তুটাকে আমি ধরছি, আমি এই যে খুবই স্লোলি ধীরে 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 নিচের দিকে দিচ্ছি। বলো তো আমি বল বল কোন দিকে দিচ্ছি? বল আমি উপরের দিকেই দিচ্ছি। এইটা অনেকে বুঝেনি। আচ্ছা, আমি বস্তুটাকে ধরে রাখছি না, ভালো করে বোঝো, ধরে রাখছি না। আরে ভাই, ওজনের জন্য তো নিচে পড়ে যাবে রে। আমি ধরে রাখছি মানে কি? ওজনকে ঠেকায় রাখছি, এমজিকে ঠেকায় রাখছি। এমজি নিচের দিকে টানতেছে, আমি ঠেকায় রাখছি। তাহলে আমি কোন দিকে বল দিচ্ছি? উপরের দিকে। এবার ধরে ধরে উপরে নিয়ে যাচ্ছি, অর্থাৎ সরণ উপরের দিকে, বল উপরের দিকে দিচ্ছি। এই যে ধরে রাখছি মানে বল উপরের দিকে দিচ্ছি। ভালো করে বোঝো। এই যে নিয়ে গেলাম, এই যে নিয়ে গেলাম, এটা বলের ডিরেকশন না, এটা সরণের ডিরেকশন। এই যে সরণ উপরের দিকে, এই যে বল নিচের দিকে, মানে সরণ নিচের দিকে, সরি সরণ নিচের দিকে। এই যে সরণ উপরের দিকে, সরণ নিচের দিকে, এটা এটা সরণ। কিন্তু আমি বল দিছি, দেখো এইভাবে ধরে রাখছি, ধরে উপরে নিয়ে যাই তো কি সমস্যা? উপরে নিয়ে গেছি। ওজন নিচের দিকে, আমি ধরে রাখছি, ধরে ধরে উপরে নিয়ে গেছি, তাহলে আমি বল উপরের দিকে দিছি। আবার আমি ধরে ধরে আস্তে 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 নিচে নিয়ে আসতেছি, আস্তে আস্তে নিচে নিয়ে আসতেছি, ঠিক আছে? তাহলে আমি ধরে নিচে নিয়ে আসতেছি, অভিকর্ষ বল নিচের দিকে, তাহলে আমি ধরে আনছি, তাহলে আমি কিন্তু বল উপরের দিকে দিচ্ছি। তার মানে ধরে রাখলেই বল উপরের দিকে দিচ্ছ, অর্থাৎ ধরে রাখলেই তুমি অভিকর্ষের বিপরীতে বল দিচ্ছ। এটা ভালো করে মাথার মধ্যে ঢুকাও, ধরে রাখলেই অভিকর্ষের বিরুদ্ধে তুমি বল দিচ্ছ। তাহলে এক্সটার্নাল এজেন্ট কোন দিকে বল দিচ্ছে? উপরের দিকে। সরণ কোন দিকে? উপরের দিকে। আসো তো দেখি এই পয়েন্টে উঠাইতে কৃত কাজটা দেখি, এই পয়েন্টে উঠাইতে কৃত কাজ। তাহলে কৃত কাজ ইপি, এক্সটার্নাল এজেন্ট এফ ইএক্সটি, সরণ এইচ, কস 0 ডিগ্রি। দেখো তাহলে সরণ বল একই দিকে, কস 0। এক্সটার্নাল এজেন্টের বলের মান এমজি, আর এটা হচ্ছে এইচ। তাহলে অতএব ইপি ইকুয়াল টু এমজিএইচ। দেখো বিভব শক্তি ইপি ইকুয়াল টু এমজিএইচ। দেখো তুমি যখন ধরে ধরে এভাবে উপরে নিয়ে যাবা, তুমি কিন্তু ওজনের চেয়ে বেশি বল দিতে পারবে না। ওজনের চেয়ে বেশি বল দিলে কিন্তু ত্বরণ হয়ে যাবে। ভালো করে বুঝিও, ওজনের সমপরিমাণ বল দিতে হবে। নিচের দিকে ওজন এমজি, নিচের দিকে ওজন এমজি, আর উপরের দিকে তুমি এক্সটার্নাল এজেন্ট যে বলটা দিচ্ছ সেই বলটা ওজনের সমানই হইতে হবে, তাহলেই কিন্তু নিট ফোর্স শূন্য। তাহলে এই নিট ফোর্স শূন্য। আর নিউটন অনেকে ভাবে ভাই দুটো সমান হলে তো বস্তু স্থির থাকবে, তাহলে ও নিউটনের সূত্র বোঝে না। নিউটন কি সবসময় বলছে যে বাহ্যিক বল প্রযুক্ত না হলে, অর্থাৎ লব্ধি বল 0 হলে বস্তু স্থিরই থাকবে? কেন নিউটন পরের কথাটা বলে নাই যে দুইটা বল যদি লব্ধি শূন্য হয়, বাহ্যিক বল প্রযুক্ত না হয়, তাহলে গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে, বলেনি? তাহলে সবসময় স্থির কেন ভাবা যে ভাই এইটা এইটার সমান, তাহলে তো বস্তু স্থির থাকবে? কেন এইটা এইটার সমান, তাহলে বস্তু সমবেগে যাইতে পারে না? তাহলে বাহ্যিক বল প্রযুক্ত না হইলে বেগ সমবেগ হইতে পারে, ঠিক আছে? বাহ্যিক বল প্রযুক্ত না হইলে সমবেগে গতিশীল হবে, তো সেটাই হবে সমবেগে গতিশীল। বুঝতে পারছো? তাহলে সমবেগে গতিশীল করতে হবে বস্তুকে। তাহলে এটা ভালো করে সুন্দর করে মাথার মধ্যে ঢোকাও। তাহলে এভাবেও কিন্তু আমরা বিভব শক্তির হিসাবটা করতে পারি। তাহলে এক্সটার্নাল এজেন্ট কর্তৃক কৃত কাজ, অভিকর্ষ বলের বিরুদ্ধে এক্সটার্নাল এজেন্ট কর্তৃক কৃত কাজটাই বিভব শক্তি, ঠিক আছে? এটা তুমি পরীক্ষাতে লিখবা না, এটা আমি জাস্ট বোঝার জন্য একটা লাইন লিখতেছি যে অভিকর্ষ বলের বিরুদ্ধে, অভিকর্ষ বলের বিরুদ্ধে এক্সটার্নাল এজেন্ট, এক্সটার্নাল এজেন্ট দ্বারা কৃত কাজের মানটাই বিভব শক্তি। কৃত কাজ, এভাবেও আমরা বিভব শক্তি পাইতে পারি, বিভব শক্তি। বাট পরীক্ষায় আগের কথাগুলো লিখবা, এই যে পরীক্ষায় কিন্তু এগুলো লিখবা, বুঝছো? এই যে এটা লিখবা। ওকে, তাহলে বিভব শক্তি ডান। তাহলে বিভব শক্তি আমরা পেয়ে গেছি, বুঝে গেছি বিভব শক্তি কি জিনিস, বুঝতে পেরেছ? গুড। এইবার আসো যান্ত্রিক শক্তির নিত্যতা। এটা ছোটবেলায় শিখছো, যান্ত্রিক শক্তির নিত্যতা। যান্ত্রিক শক্তির নিত্যতা কি? যান্ত্রিক শক্তির নিত্যতা হচ্ছে বস্তুর বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল থাকবে ধ্রুব, অর্থাৎ বস্তুর টোটাল শক্তি সবসময় কনস্ট্যান্ট থাকবে। তাহলে গতিশক্তি ইকে আর বিভব শক্তি ইপি, এই দুইটার যোগফল সর্বদা থাকবে ধ্রুব কোন একটা বস্তুর, ঠিক আছে? এটাই হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা। বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল থাকবে ধ্রুব। যেমন আমি তোমার একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো একটা পড়ন্ত বস্তু, ধরো একটা বস্তু এখান থেকে নিচের দিকে পড়তেছে, বস্তু এখান থেকে নিচের দিকে পড়তেছে, এই হচ্ছে তল।
ধরো বস্তুটা এ পয়েন্ট থেকে পড়তেছে, এটা এ পয়েন্ট, এই বিন্দু থেকে এই বস্তুটাকে ফেলে দেওয়া হয়েছে, অর্থাৎ আদিবেগ এ পয়েন্টে 0 ছিল, এখান থেকে জাস্ট ধরে ফেলে দেওয়া হয়েছে। এই বিন্দুটা এই তল থেকে এই উচ্চতায় আছে, এই তল থেকে এই বিন্দুটার উচ্চতা এইচ। আসো, তাহলে বস্তুটা যখন এ বিন্দুতে আছে, বস্তুটা যখন এ বিন্দুতে আছে, আসো তো এই বিন্দুতে আমরা গতিশক্তি হিসাব করি। ই কে কত? গতিশক্তি বেগ 0, সো হাফ এম ইউ স্কোয়ার, তাহলে গতিশক্তি 0, কারণ ইউ নাই, ইউ জিরো, সো গতিশক্তি 0। বাট বিভব শক্তি আছে কিন্তু, আরে বিভব শক্তি হিসাব করছি। এখন কথা হচ্ছে ভাই বিভব শক্তি কার সাপেক্ষে হিসাব করবা? কেউ যখন তোমার বলবে বিভব শক্তি, তুমি তার সাথে সাথে জিজ্ঞেস করবা কোন তলের সাপেক্ষে। এই যে বিভব শক্তি কিন্তু এই তলের সাপেক্ষে, এই যে তল, প্রসঙ্গ তল। কেন? কারণ বিভব শক্তি প্রসঙ্গ তল আলাদা হলে কিন্তু বিভব শক্তির হিসাবটা আলাদা হবে। যেমন মনে করো আমি বললাম যে এই একটা তল, এই একটা তল, ধরো এইটা হচ্ছে তোমার বাসার মেঝে, আর এইটা হচ্ছে ধরো তোমার বাসার টেবিল, ঠিক আছে, এটা হচ্ছে টেবিল। এখন কোন একটা বস্তু এখানে আছে, তো টেবিল তল থেকে h1 উচ্চতায় আর মেঝে থেকে h2 উচ্চতায়, বলো এর বিভব শক্তি কত? তুমি কি বলবা? বস্তুর ভর m। তাহলে তুমি যে প্রশ্নটা করছে তারে জিজ্ঞেস করবা যে বিভব শক্তি মেঝের সাপেক্ষে নাকি এই টেবিলের তলের সাপেক্ষে হিসাব করব। যদি টেবিলের তলের সাপেক্ষে হয়, টেবিলের তলের সাপেক্ষে হয়, টেবিল তলের সাপেক্ষে হয়, তাহলে বিভব শক্তি ইপি হবে mgh1 টেবিল তলের সাপেক্ষে। আর যদি মেঝের সাপেক্ষে হিসাব করি, মেঝের সাপেক্ষে বিভব শক্তি হিসাব করি, তাহলে ইপি ইকুয়াল টু হবে mgh2। বুঝছো তো? যে তলের সাপেক্ষে সেই তলের সাপেক্ষে হিসাব করতে হবে। ওকে, তাহলে এইখানে ধরো এই তলের সাপেক্ষে হিসাব করব, তাহলে এ বিন্দুতে বিভব শক্তি হবে mgh। তাহলে আমি যদি এবার টোটাল শক্তি যোগ করি, মোট শক্তি ই কে প্লাস ইপি, তাহলে ই কে 0 আর ইপি mgh, ই কে 0 mgh, তাহলে কি থাকলো? mgh থাকলো। ওকে, গুড। এবার বস্তুটাকে ফেলে দাও। বস্তুটা পড়ছে 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 পড়তে 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 কোনো একটা মুহূর্তে এই অবস্থায় আছে, এখানে বস্তু থেমে নেই কিন্তু, ছবি তুলে ফেলছে আমি। বস্তুটা পড়তেছে, পড়তে গিয়ে এখানে গিয়ে পড়ছে আর কি লাস্টে। তো বস্তুটা পড়তেছে, আমি এই পয়েন্টে জাস্ট ছবি তুলে ফেলছি। তো যখন আমি এই পয়েন্টে দেখছি বস্তুটাকে, তখন কি থেমে আছে? বলো তো, যখন কি থেমে আছে? না, তখন কিন্তু বস্তুটার বেগ আছে কোন দিকে? নিচের দিকে, বেগটা ভি। ঠিক আছে, এখানে নিচের দিকে এই বেগটা ভি। তো বস্তু কতটুকু দূরত্ব অতিক্রম করে আসলো? ধরো এইটুকু, এইটুকু কত? নাম দিলাম এক্স, এক্স দূরত্ব অতিক্রম করে নিচে আসছে। তাহলে বস্তুটা তখন ভূমি থেকে কত উচ্চতায় আছে? এইচ মাইনাস এক্স উচ্চতায় আছে। দেখো এইচ এটা টোটালটা, আর এক্স দূরত্ব অতিক্রম করে নামছে, তাহলে ভূমি থেকে কত উচ্চতায় আছে? এইচ মাইনাস এক্স উচ্চতায় আছে। তাহলে এবার আমি যদি বি বিন্দুতে হিসাব করি, বি বিন্দুতে হিসাব করি, তাহলে বি বিন্দুতে আসো, ইপি যদি আগে হিসাব করি, এম জি ভূমি থেকে এই তলের সাপেক্ষে হিসাব করতেছি, তাহলে এম জি এইচ মাইনাস এক্স। ওকে, আর গতিশক্তি ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি। বস্তু এখান থেকে এখানে আসছে, তাহলে এই পয়েন্টে তার বেগ ভি কত? তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু দেখো হাফ এম, এই ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g, কতটুকু দূরত্ব অতিক্রম করছে? এক্স, তাহলে প্লাস 2gx। ইউ কত? ইউ হচ্ছে 0, তাহলে ইউ 0 বসায় দাও, 0 বসায় দিয়ে 2 2 কাটো, তাহলে কি থাকে? এম জি এক্স। তাহলে এবার আমি যদি টোটাল এনার্জি যোগ করি, ইকে প্লাস ইপি, দেখো কি আসে? এম জি এক্স, আর ইপি হচ্ছে এম জি এইচ মাইনাস এম জি এক্স। এটা আর এটা কাটাকাটি, তাহলে অতএব ই ইকুয়াল টু এম জি এইচ। তাহলে আগেও টোটাল শক্তি ছিল এম জি এইচ, যান্ত্রিক শক্তি অর্থাৎ বিভব শক্তি গতিশক্তির যোগফল এখনো এম জি এইচ। বোঝা গেছে? এইবার আসো, বস্তু লাস্টে গিয়ে এখানে গিয়ে পড়ছে কোথায়? এটা সি বিন্দু। তাহলে বস্তু যখন সি বিন্দুতে গিয়ে পৌঁছাইছে, এবার সি বিন্দুতে হিসাব।
সি বিন্দুতে গিয়ে যখন পৌঁছাইছে তখন এই তলের সাথে মিশে গেছে না, এই তলের সাপেক্ষে কোনো উচ্চতা নেই, তাহলে তখন mgh হচ্ছে 0, বিভব শক্তি নাই কিন্তু গতিশক্তি আছে। ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ধরো ভি বেগে এখানে গিয়ে পৌঁছাইছে, এবার এই ভিটা কত, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার এখান থেকে প্লাস 2g এতটুকু এতটুকু, তাহলে 2gh, 2 কাটাকাটি করো দেখো mgh, তাহলে টোটাল শক্তি ইপি প্লাস ইকে, ইপি প্লাস ইকে, তাহলে দেখো এটাও mgh। তাহলে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, যে বিন্দুই বলো না কেন মোট শক্তি সর্বদা ধ্রুব। তাহলে যান্ত্রিক শক্তির নিত্যতা হচ্ছে মোট শক্তি ই, ইকে প্লাস ইপি, এই ইকে সর্বদা ধ্রুব, সর্বদা ধ্রুব, ইকে সর্বদা ধ্রুব। বোঝা গেছে? ক্লিয়ার? ডান। এবার তাহলে আমরা কয়েকটা ম্যাথ করব। এখন আমাদের মোটামুটি অনেক কিছু শেখা হয়ে গেছে, এইবার আমরা কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করব। আসো, 1 নম্বর, সুন্দর করে একটা গ্রাফ এঁকে ফেলো। গ্রাফে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। একটা বস্তু এখানে ছিল, এটা মূল বিন্দু 0 0, মূল বিন্দুতে আদি বেগ, এই পয়েন্টে বেগ, বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, কোনো বেগ ছিল না। এবার এই বস্তুর উপর বল প্রযুক্ত হয়েছে, বল প্রযুক্ত হওয়ার কারণে বস্তুটা পি বিন্দুতে গেছে, বস্তুটা পি বিন্দুতে গেছে। পি বিন্দুর স্থানাঙ্ক x24 মিটার। বস্তুর উপর প্রযুক্ত বল এফ, এফ হচ্ছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ নিউটন, আর বস্তুর ভর এম হচ্ছে 1 কেজি, এম হচ্ছে 1 কেজি। তাহলে এবার আসো 1 নম্বর, পিতে পৌঁছাতে সময় কত, পি বিন্দুতে পৌঁছাতে সময় কত। আর 2 নম্বর, যান্ত্রিক শক্তির কাজ শক্তি উপপাদ্য পালিত হয়েছে কিনা গাণিতিকভাবে যাচাই করো। কাজ শক্তি উপপাদ্য পালিত হয়েছে কিনা, পালিত হয়েছে কিনা যাচাই করো। কাজ শক্তি উপপাদ্য পালিত হয়েছে কিনা এটা গাণিতিকভাবে যাচাই করো। করো। আমরা 9 10-এ ম্যাথ করছি, কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের অনেক ম্যাথ করছি, কিন্তু কথা হচ্ছে একটাও আসলে জাতেন না, কারণ আমরা তখন ভেক্টর জানতাম না এবং দ্বিমাত্রিক ক্ষেত্র, ত্রিমাত্রিক ক্ষেত্র এগুলো আমরা তখন জানতাম না। এখন আমরা জানি, তাহলে এখন বেশ সুন্দর সুন্দর ম্যাথ করতে হবে, তাই না? আসলে 9 10-এ এগুলো শেখানো উচিত ছিল না বলো? এত মজার মজার জিনিস 9 10-এ শেখাইলেই তো হইতো। ওকে, তাহলে দেখো একটা বস্তু মূল বিন্দুতে আছে, মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0। বস্তুটা যখন মূল বিন্দুতে ছিল, বস্তুর ভর 1 কেজি, তখন তার বেগ ছিল 0। বল প্রযুক্ত করছো। আচ্ছা, প্রযুক্ত বলটা কি মনে হয় তোমার, একমাত্রিক? না, 4i ক্যাপ 3j ক্যাপ, এক্স ওয়াই তলের ঘটনা। প্রযুক্ত বলটা দ্বিমাত্রিক, এক্স অক্ষ বরাবর বলের উপাংশ 4, ওয়াই অক্ষ বরাবর 3। ফলে বস্তুটা মূল বিন্দু থেকে পি বিন্দুতে সরে গেছে। পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ x24, অর্থাৎ ওয়াই এর মান দেওয়া আছে, এক্স এর মান আমি জানি না। এখন বলছে পিতে পৌঁছাতে সময় কত লাগবে। আসো 1 নম্বর, পি বিন্দুতে পৌঁছাইতে সময়, সময়টা কিভাবে বের করা যায়। আসো আগে আমরা কিছু ভাঙচুর চালাই, কিছু জিনিস আগে ভাঙচুর চালাই, ভালো করে বুঝি কি দেওয়া আছে আসলে। এফ ইকুয়াল টু 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এত নিউটন, এত নিউটন। তাহলে এই 4 আসলে এফ এক্স, এফ এর এক্স অক্ষ বরাবর উপাংশ, এই 3 আসলে এফ ওয়াই, এফ এক্স এফ ওয়াই, এফ এক্স এর মান 4, এফ ওয়াই এর মান 3, এফ এক্স এর মান 4, এফ ওয়াই এর মান 3। বুঝলা? অর্থাৎ এক্স অক্ষ বরাবর বলের মান 4 একক আর ওয়াই অক্ষ বরাবর বলের মান 3 একক। বস্তুর ভর তো দেওয়া আছে। আচ্ছা, যেহেতু ভর দেওয়া আছে সেহেতু বলকে ভর দিয়ে ভাগ দিলে তো ত্বরণ বের করা যায়। হ্যাঁ, তাহলে ত্বরণটা বের করে ফেলি।
তাহলে ত্বরণ কি ভেঙে ভেঙে করব? একবারেই করে ফেলি, একবারে ত্বরণটা বের করে ফেলি। এ হবে এফ ডিভাইডেড বাই এম। তাহলে এফ হচ্ছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ ডিভাইডেড বাই 1, তার মানে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো ত্বরণেরও একই দশা, এক্স অক্ষ বরাবর ত্বরণের মান 4, ওয়াই অক্ষ বরাবর ত্বরণের মান 3। তুমি যখন এক্স অক্ষ বরাবর হিসাব নিকাশ করবা, তুমি সব এক্সের মান নিয়ে হিসাব করবা। ভাই প্রাসের ম্যাথ করে আসছি না আমরা, প্রাসের অধ্যায় পড়ে আসছি না? তাহলে যখন আমরা এক্স অক্ষ বরাবর হিসাব করব, সবসময় এক্স অক্ষ হিসাব করব, এক্স অক্ষ বরাবর বেগ, এক্স অক্ষ বরাবর ত্বরণ, এক্স অক্ষ বরাবর বল, এক্স অক্ষ বরাবর সরণ নিয়ে হিসাব করব। যখন ওয়াই অক্ষ বরাবর তখন ওয়াই অক্ষের হিসাব করব। একটা জিনিস খেয়াল করে দেখো, এক্স আর ওয়াই দেওয়া আছে, এই যে এটা তো আসলে ওয়াই, তার মানে ওয়াই অক্ষ বরাবর সরণ দেওয়া আছে, অর্থাৎ বস্তু যদি ওই পয়েন্টে যায়, দেখো এইটা হচ্ছে বস্তুর এক্স অক্ষ বরাবর সরণ এক্স, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সরণ ওয়াই। তো ওয়াই এর মানটাই তো দেওয়া আছে, ওয়াই এর মানটাই তো দেওয়া আছে, তাই না? তাহলে আসো দেখো, পি বিন্দুতে পৌঁছাইতে সময় কত বের করতে হবে, টি কত বের করতে হবে। তাহলে ওয়াই এর মানটা দেওয়া আছে 24 মিটার। তাহলে ওয়াই ইকুয়াল টু মানে এস ইকুয়াল টু কি লিখি আমরা নর্মালি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার লিখি না এটা? তাহলে এসটা আসলে এটা তো মূল সূত্র আর কি, সরণের সূত্র, এটা ওয়াই অক্ষ বরাবর সরণের সূত্রটা লিখবো। তাহলে এস এর জায়গা হবে ওয়াই, ইউ এর জায়গা হবে ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। তো ইউ এক্সটা শূন্য, ইউ এক্স শূন্য, ইউ এক্স শূন্য কীভাবে? এই যে আদিবেগ শূন্য, তো ইউ এক্সও শূন্য, ইউ ওয়াইও শূন্য, তাহলে এটা শূন্য। ওয়াইয়ের মান 24, হাফ এ এক্স বসাও, এ এক্স, ও সরি 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 দুঃখিত, সরি আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে। এই যে এটা তো ওয়াই লিখতেছি, তাহলে ওয়াই লিখলে ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। তাহলে ওয়াইয়ের মান 24, যেহেতু আদিবেগ শূন্য তো তার এক্স অক্ষ ওয়াই অক্ষ সবই শূন্য। এবার হাফ এ ওয়াই, এই যে এ ওয়াই 3 ইন্টু টি স্কোয়ার, ইন্টু টি স্কোয়ার, এখান থেকে টি এর মান বের করব। তাহলে 3 আটা 24, 8 দুগুণে 16, 4 সেকেন্ড, তাই না? 3 আটা 24, 8 দুগুণে 16, টি এর মান 4 সেকেন্ড। তাহলে পি বিন্দুতে পৌঁছাইতে সময় লাগবে 4 সেকেন্ড। বুঝছো? সময় কি রাশি? সময় স্কেলার রাশি। সময় তো আর এক্স অক্ষ বরাবর একরকম, ওয়াই অক্ষ বরাবর একরকম হয় না। সময়, ভর, এগুলার কোনো উপাংশ হয় না কি রে ভাই, এগুলো তো একই, এক্স অক্ষ বরাবর যা, ওয়াই অক্ষ বরাবর তাই। তাহলে আমাদের কি প্রশ্ন করছিল, পিতে পৌঁছাইতে সময় কত? ডান, পিতে পৌঁছানোর সময় আমরা বের করে ফেলছি। বুঝছো? কাজ শক্তি উপপাদ্য পালিত হবে কিনা, 2 নম্বর। কাজ শক্তি উপপাদ্য পালিত হবে যদি কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান হয়। একটা কাজ করি, আমি তো তোমারে ম্যাথ করে দেখাইতে পারি, আমি একটা কাজ করি, এখান থেকে যা যা বের করা যায় সব বের করি। তো বস্তুটা যখন পি বিন্দুতে পৌঁছাইছে, পি বিন্দুতে পৌঁছানোর বেগ, পি বিন্দুতে পৌঁছানোর বেগ, পি বিন্দুতে সরণ, সবই বের করে ফেলিত। তো তুমি এটা ভেঙে ভেঙেও করতে পারো, আবার যদি একটু বুদ্ধি খাটায় একবারে করতে চাও তাও কিন্তু পারো। যেমন আসো, আমি দেখো সরণ বের করে দিচ্ছি, তোমার সরণ একবারে বের করে দিচ্ছি, আসো। তাহলে 2 নম্বর আমরা সরণটা বের করব। তাহলে সরণ নির্ণয়, ম্যাথ কি বলছে সেটা আমরা পরে দেখতেছি, আগে সরণ বের করব। দেখি তো সরণটা আমরা বের করতে পারি কিনা। তাহলে সরণ হচ্ছে এস, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। বুঝছো? তাহলে ভেক্টর ফরম্যাটে এই যে ভেক্টর সাইন দিয়ে দিলাম। তাহলে ইউ তো 0 ছিল, হাফ এ হচ্ছে 4i 3j, 4i 3j, টি স্কোয়ার, টি সময় 4, 4 স্কোয়ার, 4 4 16 ভাগ 2 8, 4 8 32 আই ক্যাপ, 32 আই ক্যাপ, আর 24 জে ক্যাপই হবে। 24 জে ক্যাপ হবে, হ্যাঁ হবে। দেখো 4 4 16 ভাগ 2 8, 3 8 24, এই যে 24 জে ক্যাপ, দেখছো হয়েছে? এবার এখান থেকে যদি আমি বলি সরণের মান কত, তাহলে সরণের মান হবে √32 স্কোয়ার 24 স্কোয়ার সরণের মান। তাহলে এটার মান পাওয়া যাবে 40 মিটার সরণ। কৃত কাজ বের করবা? ওই যে দেখো বল, তাহলে বলের মান কত বলো তো? বলের মান √4 স্কোয়ার 3 স্কোয়ার, 4 স্কোয়ার 3 স্কোয়ার বল। তাহলে 4 স্কোয়ার 3 স্কোয়ার এটা হচ্ছে 5 নিউটন।
বল সরণের মধ্যবর্তী কোণ কত জানো? 0 ডিগ্রি। বিশ্বাস না হলে করে দেখতে পারো। বল সরণের মধ্যবর্তী কোণ এই যে 32i 24j ক্যাপ আর f 4i 3j ক্যাপ ডট গুণ করো, ডট গুণ করে কোণ বের করে দেখো। বিশ্বাস না হলে কোণ বের করে দেখো, সেই কোণের মানটা থেটা আসবে 0 ডিগ্রি। থেটা 0 ডিগ্রি। ভাই আপনি থেটা 0 ডিগ্রি আপনি হিসাব না করে কেমনে বলতেছেন? আমি কেমনে বলতেছি, এই দেখো, এই যে এটা হচ্ছে 32/24, তাহলে 24/32 ঢাল কত দেখো তো, 24/32 0.75। আর বলের জন্য 43 তাহলে 3 বাই এই যে 4i ক্যাপ আর 3j ক্যাপ, তাহলে দেখো তো কোণ কত, দেখো এক্স অক্ষের সাথে এই যে সরণ এক্স ওয়াই তার জন্য কোণ, আর এই যে বলের জন্য 4i ক্যাপ 3j ক্যাপ, তাহলে tan θ = 3/4, তাহলে 3/4 এই যে দেখো 0.75, দেখছো তো কোণ একই। তুমি বের করে দেখো, বিশ্বাস না হলে বের করে দেখো। তাহলে কৃত কাজ W = যেহেতু বল আর সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি এবং বল দেখো ধ্রুব বল 5 নিউটন, তাহলে 5 আর সরণ S 40, 4 5 20, 20 শূন্য 200 জুল, 20 শূন্য 200 জুল। বোঝা গেছে? কৃত কাজটা বের করছি সরণ বের করে। এবার আসো, যখন বস্তুটা পি বিন্দুতে পৌঁছাচ্ছে, আমি পি বিন্দুতে বেগ বের করতে চাই, যে ভাই ভেঙে ভেঙে করব না একবারে করব, যেটা খুশি। পি বিন্দুতে আমি বেগটা বের করব। পিতে বেগ কত? আদি বেগ তো 0 ছিল। পি বিন্দুতে বেগ কত? দেখো আমি যদি ভেঙে ভেঙে করি, ধরো আমি এক্স অক্ষ বরাবর বেগ বের করব, তাহলে মূল সূত্র কি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে ভি এক্স হবে ইউ এক্স প্লাস এ এক্স ইন্টু টি, ইউ এক্স 0, এ এক্স এর মান 4, টি এর মান 4, 4 4 16, দেখো 16 মিটার পার সেকেন্ড। আর ভি ওয়াই যদি হিসাব করি, ইউ ওয়াই প্লাস এ ওয়াই ইন্টু টি, ইউ ওয়াই এর মান 0, এ ওয়াই এর মান 3, টি এর মান 4, 3 4 12 মিটার পার সেকেন্ড। বুঝলা? এই দেখো ভি এক্স এত, ভি ওয়াই এত, তাহলে ভি কত? ভেক্টর ফরম্যাটে যদি লিখো 16i ক্যাপ আর 12j ক্যাপ, এটা না আমি একবারে করতে পারি। কেমনে? ভি ইকুয়াল টু ভেক্টর ফরম্যাট ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি, ইউ 0, এ হচ্ছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ ইন্টু টি 4, তাহলে 4 4 16i ক্যাপ, 3 4 12j ক্যাপ। দেখছো হয়ে গেছে। তাহলে অতএব ভি এর মান √16 স্কোয়ার 32 স্কোয়ার, সরি 12 স্কোয়ার, 16 12 হলে কত হয়? 20 হয়, 20 স্কোয়ার, 20 মিটার পার সেকেন্ড। ওকে। বেগ আমাদের বলছিল কৃতকাজ গতিশক্তির পরিবর্তনের সমান, এটা দেখাও। কৃতকাজ কৃতকাজ গতিশক্তির পরিবর্তনের সমান, তাহলে কৃতকাজ তো একবার বের করছো, আবারও যদি বের করতে চাও ডট গুণ দিয়ে, ডট গুণ মানে তো কৃতকাজ, ডট গুণ দিয়ে আবার কোণ বের করার কি দরকার? এফ ডট এস, এফ হচ্ছে 4i ক্যাপ 3j ক্যাপ আর এস হচ্ছে 32 আর 24। আসো তাহলে 4 ইন্টু 32 প্লাস 3 ইন্টু 24, আসো 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 দেখি হিসাব করি। 4 গুণ 32 যোগ 3 গুণ 24, আরে 200, তো 200 জুল কৃত কাজ। আমাদের কি দেখাইতে বলছে? কার শক্তি উপপাদ্য পালিত হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। কার শক্তি উপপাদ্য অবশ্যই পালিত হয়ে গেছে। কৃতকাজ গতিশক্তির পরিবর্তনের অবশ্যই অবশ্যই সমান হবে। দেখি তো, কৃতকাজ তো বের করছি, এবার গতিশক্তির পরিবর্তন ডেল ইকে, তাহলে হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে হাফ এম, এম 1 কেজি, ভি 20 স্কোয়ার মাইনাস ইউ তো 0 ছিল, তাহলে 20 স্কোয়ার 400/2, 200 জুল। গতিশক্তির পরিবর্তন 200 জুল, কৃতকাজ 200 জুল, তাহলে অতএব কৃতকাজ গতিশক্তির পরিবর্তন এস কাজ শক্তি উপপাদ্য পালিত হয়েছে। কাজ শক্তি উপপাদ্য পালিত, বুঝছো? পালিত হয়েছে। রাস্তা তোমাকে দেখাই দিলাম, এই রাস্তাগুলোতে হাঁটা চলা করা তোমার কাজ, বুঝছো? 2-3 বার হাঁটতে হবে, 2-3 বার, এগুলো নিজে নিজে করতে হবে। ঠিক আছে? ওকে গুড। এইবার দেখো 2 নম্বর বলা হচ্ছে 2 কেজি ভরের কোনো বস্তুর উপর বল প্রয়োগে কোনো বস্তুর উপর
বল প্রয়োগে বেগের পরিবর্তন গ্রাফে দেখানো হলো। এখান থেকে কৃতকাজ বের করবা, কৃতকাজটা বের করবা। এই যেটা হচ্ছে বেগ, মিটার পার সেকেন্ড এককে বেগ, আর এটা হচ্ছে টাইম টি, সেকেন্ড এককে। এই তাহলে এখানে বেগ ছিল 20, এটা 10, আর এটা তো শূন্যই। টি কত, এখানে মান কত দেওয়া নেই, এ লাগবে না। আমাদের প্রশ্ন করছে নাও কৃতকাজ বের করো। একটু বুদ্ধি খাটাও তো দেখি, বুদ্ধি খাটাও। বেগ বনাম সময়ের গ্রাফ, কৃতকাজ লাগবে ভাই। কৃতকাজ সহজ হিসাব, বেগ দেওয়া থাকলে চিন্তা করবা কৃতকাজ মানে গতিশক্তির পরিবর্তন, কাজ শক্তি পরিবর্তন। দেখো এটা আদি না, আদি, আর এটা শেষ সময়। তাহলে যখন আদি অর্থাৎ t0, দেখো তো একটু গ্রাফে দেখো তো, t যখন 0 আদি, তখন বেগ u হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। দেখছো? আর এখানে শেষ, এই পয়েন্টে বেগ 0। তাহলে t সময়ে, t ইকুয়াল টু টিতে বেগ v0। এটা কি সবাই বুঝছো? এটা কি বুঝতে পারছো? বুঝতে পারলে ম্যাথ শেষ। এ তো এমসিকিউ টাইপ কোশ্চেন। কৃতকাজ চাইছে, যেহেতু বেগের গ্রাফ দেওয়া আছে, বেগের পরিবর্তনটা গ্রাফে দেওয়া আছে, তাহলে কৃতকাজ গতিশক্তির পরিবর্তন ডেল ইকে, তাহলে হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। হাফ এম এর মান 2, ভি স্কোয়ার 0 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার 20 স্কোয়ার। বুঝলা? তাহলে মাইনাস 400 জুল, বোঝা গেছে? মাইনাস 400 জুল হয়ে গেল। আর কিভাবে করা যায়? আর যেটা করা যায় সেটা হচ্ছে W ইকুয়াল টু এফ এস কস থেটা কস 0, এফ এস দিয়ে করা যায়। এফ ইকুয়াল টু কি এম এ, আর এটা এস। এবার এফ মানে কি বল, এফ মানে এফ ইকুয়াল টু এম এ। এবার এম, এ মানে কি বেগ বনাম সময়ের গ্রাফে ঢাল মানে ত্বরণ, ঠিক আছে? তাহলে ঢাল লম্ব 20 লম্ব, ঢাল 20 ডিভাইডেড বাই এটা হচ্ছে টি, এই যে এখান থেকে এইটুকু, এটা হচ্ছে টি। তাহলে ঢাল এ 20/t। এবার এস, তো দেওয়া নাই, এস এর মান তো জানি না। তাহলে এস হচ্ছে সরণ। তাহলে বেগ বনাম সময়ের গ্রাফে সরণ, এস সূত্র দিয়েও বের করতে পারি, আবার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়েও বের করতে পারি। ঠিক আছে? এস আদি বেগ শেষ বেগ, আবার আদি বেগ যোগ শেষ বেগ ডিভাইডেড বাই 2 করতে পারি। তাহলে এস হচ্ছে আদি বেগ ইউ 20, শেষ বেগ এই যে 0, শেষ বেগ 0 ডিভাইডেড বাই 2 ইন্টু টি, সরি। এবার এই টি আর টি কাটাকাটি গেল, এবার একটু বোর্ডে দেখো, শোনো, ঢাল কিন্তু স্লোপ কিন্তু ঋণাত্মক। দেখো এই যে এটা বাই এটা, এই যে এই রেখার যে ঢাল, দেখো এটা স্থূলকোণ, তাহলে স্লোপটা কিন্তু নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ স্লোপ। তাহলে 20/10 এম এর মান কত 2, তাহলে 2 মাইনাস 20 আর 10, ওকে। তাহলে মাইনাস 200 গুণ 2 মাইনাস 400 জুল। এই যে এভাবেও হিসাব করা যায়। বোঝা গেল? এবার বলা হচ্ছে 3 নম্বর, একটা বল বনাম সরণের গ্রাফ দেওয়া আছে, বলের দিকে সরণ, বল বনাম সরণের একটা গ্রাফ দেওয়া আছে।
এটা 5, এটা 10, এটা 0, এটা 3, এটা 6, 4, 5, 6, 7, 8, 9, এটা 9, এটা -5। এরকম একটা গ্রাফ দেওয়া আছে, বল বনাম বলের দিকে সরণের গ্রাফ। বস্তুর ভর 2 কেজি, আদিতে বেগ 5 মিটার পার সেকেন্ড হলে 9 মিটার সরণে বেগ কত বের করতে হবে। 9 মিটার সরণে বেগ কত, অর্থাৎ এই যে যখন 9 মিটার সরণ হয়েছে তখন বেগ কত। তুমি বাদ দাও, এইটুকু বাদ দাও, এটুকু হিসাব করতে হবে না। তুমি বলো বল বনাম সরণের গ্রাফ আছে, তো বল বনাম সরণের গ্রাফে ক্ষেত্রফল কি ছিল? কাজ। মনে পড়ে? বল বনাম সরণের গ্রাফে ক্ষেত্রফল কি ছিল? কৃত কাজ। তাহলে এই যে গ্রাফ, এই গ্রাফ, এই যে বল বনাম সরণের গ্রাফ, তাহলে ক্ষেত্রফল কৃত কাজ। দেখি আগে কৃত কাজটা বের করি। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু, এই যে ত্রিভুজ, এই দুইটা মিলে একসাথে ক্ষেত্রফল বের করে ফেলবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আলাদা আলাদা করার দরকার নেই। তাহলে দুইটা মিলে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে 6 আর উচ্চতা হচ্ছে 10, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আর এই যে কৃতকাজটুকু, এই যে কৃতকাজটুকু, এবার এটা প্লাস এই 6, 7, 8, 9, এটা 3 আর এটা -5, অথবা সামনে মাইনাস দিতে পারো। দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই যে -5 আর 6, 7, 8, 9, 3। তাহলে কৃতকাজ কত হলো? কৃতকাজের মান হলো 6 10 60 ভাগ 2 30, 30 - 3 5 15, তাহলে 15 জুল হলো। এটা তো কাজ বের করছো, আমি তো তা চাই নাই। কি চাইছি? আমি চাইছি 9, যখন 9 মিটার সরণ হয়েছে তখন বেগ কত। তাহলে আদি তুমি এখান থেকে ধরছো না, আর তাই দেওয়া আছে আদিতে বেগ 5, তাহলে এটা ইউ এর মান। তাহলে কৃতকাজ গতিশক্তির পরিবর্তন, কৃতকাজ হাফ ডেল ইকে, ডেল ইকে। তাহলে কৃতকাজ ডাব্লু হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, কৃতকাজ গতিশক্তির পরিবর্তন। তাহলে কৃতকাজ হচ্ছে 15, হাফ এম বস্তুর ভর, এম হচ্ছে 2, ভি স্কোয়ার বেগ, বেগ ভি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার আদি বেগ। তাহলে আদিতে বেগ 5, তাহলে 5 এর স্কোয়ার, দেন অতএব ভি। তাহলে 2 2 কাটাকাটি, 2 2 কাটাকাটি, তাহলে 15 যোগ 5 5 25 √40, তাহলে 6.32, 6.32 এত মিটার পার সেকেন্ড। বুঝছো? কৃতকাজ বের করলাম, তারপরে কৃতকাজিত গতিশক্তির পরিবর্তন শেষ। কৃতকাজ বের করলাম, দেন তারপরে কৃতকাজ কি গতিশক্তির পরিবর্তন শেষ। যদি আমাদের বলতো যে আদিতে বেগ না বলে যদি এইখানে বেগ বলতো 3 মিটার সরণে বেগ, তখন কিন্তু আমরা কৃতকাজ এইটুকু ক্ষেত্রফল নিয়ে হিসাব করতাম। কৃতকাজ গতিশক্তির পরিবর্তন মাথায় রাখবা। আমাদের যেহেতু বলছে আদিতে বেগ এত, আদিতে বেগ দেওয়া আছে, এই কারণে এখান থেকে শুরু করে আমরা টোটাল কাজটা বের করছি। ওকে, এবার আসো 4 নম্বর। 4 নম্বর একটা খুবই সুন্দর কোশ্চেন। এটা বল এফ নিউটন, সময় টি সেকেন্ড। এটা 0 1 2 3, এটা 10, এটা 20, এটা -10 দেওয়া আছে। এবার বলা আছে বস্তুর ভর এম 5 কেজি, বস্তুর ভর 5 কেজি এবং আদিতে বেগ 0, আদিতে বেগ 0 ছিল।
1 নম্বর কৃত কাজ হিসাব করো, আর 2 নম্বর কাজ শক্তি উপপাদ্য পালিত হবে কিনা। কাজ শক্তি উপপাদ্য পালিত হবে কিনা, পালিত হবে কিনা। কৃতকাজ বের করা এর চেয়ে সহজ ম্যাথ নাই, কৃতকাজ বের করার এর চেয়ে সহজ ম্যাথ আর হয় না, বলো হয়? এই যে সুন্দর মতো গ্রাফ দেওয়া আছে, ক্ষেত্রফল বের করলেই কাজ। তাহলে এই একটা ক্ষেত্রফল, এই একটা ক্ষেত্রফল, এটা ঋণাত্মক এটা ধনাত্মক। তাহলে কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু হাফ ইন্টু হাফ না সরি দৈর্ঘ্য গুণ প্রস্থ 20 গুণ 2, আর এটা মাইনাস 2 থেকে 3 1, তাহলে 10 গুণ 1, তাহলে কত 20 গুণ 2 40 বিয়োগ 10 30, 30 40, কৃতকাজ ডান। এর চেয়ে সহজ ম্যাথ আর হয় বলো? বুঝতে পারছো? তুলছো তুলছো তুলছো? ভুল। কৃতকাজ ক্ষেত্রফল কৃতকাজ, ভাই এটাই তো হবে, মায়ের হবে মায়ের মায়ের। এটা গ্রাফ দেখো, বল বনাম সরণ না, বল বনাম সময়। আরে আগে বল বনাম সরণ ছিল, বল বনাম সরণের গ্রাফে ক্ষেত্রফল কাজ, বল বনাম সরণের গ্রাফে ক্ষেত্রফল কাজ। এটা বল বনাম সময়ের গ্রাফ, ক্ষেত্রফল কাজ না। তাহলে ভাই কিভাবে করব? তাহলে আসো ভেঙে ভেঙে করতে হবে। এবার তো আর ক্ষেত্রফল কৃতকাজ না, তাহলে ভাই কিভাবে করব? ভেঙে ভেঙে করব, ভেঙে ভেঙে হিসাব করব। আসো ভেঙে ভেঙে হিসাব করি, ভেঙে ভেঙে হিসাব করতে হবে। এটা টি সেকেন্ড, এটা বল নিউটন এককে দেওয়া আছে। দেখো এই যে দুটো অংশ, এটা 0 থেকে 2, এটা 3, এটা 20, এটা -10। দেখো প্রথম ক্ষেত্রে আসো, তাহলে প্রথম ক্ষেত্রে যখন বস্তু 0 থেকে 2 সেকেন্ড, তখন প্রযুক্ত বল ছিল 20 নিউটন, প্রযুক্ত বল 20 নিউটন। তাহলে টি ইকুয়াল টু 0 থেকে শুরু করে টি ইকুয়াল টু 2 সেকেন্ড পর্যন্ত প্রযুক্ত বল বস্তুর উপর ছিল 20 নিউটন বল প্লাস 20 নিউটন। তাহলে 20 নিউটন বল যদি বস্তুর উপর প্রযুক্ত থাকে, তাহলে এই যে 2 সেকেন্ড ধরে যে ত্বরণটা, সেই ত্বরণটা তো আমরা বের করতে পারি। এ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এম, হ্যাঁ বের করতে পারি। এফ এর মান 20 ডিভাইডেড বাই এম ছিল 5, তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে ত্বরণ বের করে নিলাম। এখন আমাদের কি লাগবে? কৃতকাজ লাগবে। তাহলে প্রথম অংশে কৃতকাজ, দ্বিতীয় অংশে কৃতকাজ বের করে যোগ করে দিব কৃতকাজ। তাহলে কৃতকাজ বের করতে গেলে লাগবে সরণ, বল পাইছি, বলের দিকে এবার সরণ লাগবে, সরণ। তাহলে সরণ কিভাবে পাওয়া যায়? তাহলে বল আর সরণ বের করতে পারলে কাজ বের করা যাবে। সরণটা কিভাবে বের করা যায়? আদিবেগ ছিল 0, ওকে, তাহলে আদিবেগ u0 ছিল। তাহলে আদিবেগ u মানে কি? t0 তে u0 ছিল আর কি, কিন্তু t 2 সেকেন্ডে তো আমি জানি না v কত, সেটা তো আর জানি না। আর দেখি সরণটা বের করা যায় কিনা। তাহলে s ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কোয়ার, হ্যাঁ s ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কোয়ার, এই তো হয়ে গেছে। তাহলে সরণ s অন কত থেকে কত? 0 থেকে 2 সেকেন্ডে সরণ। তাহলে 0 থেকে প্রথম 2 সেকেন্ডে সরণ, প্রথম 2 সেকেন্ডে সরণ এস, এস হচ্ছে ut প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে u0 হাফ এ এর মান 4 টি স্কোয়ার, টি 2, 2 এর বর্গ, 2 দুগুণে 4, 4 4 16 ভাগ 2, 16 ভাগ 2 8 মিটার, 16 ভাগ 2 8 মিটার। তাহলে প্রথম ক্ষেত্রে সরণটা বের করলাম। এবার আসো দ্বিতীয় ক্ষেত্রে সরণটা বের করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে এবার সরণটা বের করতে হবে। দেখো দ্বিতীয় ক্ষেত্রে বল কিন্তু সরণের বিপরীত দিকে, দেখো -10 নিউটন বল, গতির বিরুদ্ধে বল, বাধাদানকারী বল। আগে ত্বরণ হয়েছে, এবার কিন্তু মন্দন হবে। তাহলে এবার মন্দন হবে, এবার পরবর্তী 2 সেকেন্ডে, সরি পরবর্তী 2 সেকেন্ড না, পরবর্তী 1 সেকেন্ড। তাহলে পরবর্তী 1 সেকেন্ড অর্থাৎ টি ইকুয়াল টু 2 সেকেন্ড থেকে টি ইকুয়াল টু 3 সেকেন্ড, এই 3 সেকেন্ডে তখন প্রযুক্ত বল এফ এর মান -10 নিউটন, বাধাদানকারী বল, এবং তার জন্য মন্দন, ত্বরণ না কিন্তু এটা মন্দন। তাহলে মন্দনের মান 10 ভাগ 5,
মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন। এবার আমরা এর জন্য সরণ বের করব। তাহলে সরণ S2 পরবর্তী 1 সেকেন্ডে। এবার তো খুব ভালো করে বুঝো ভাই, ভালো করে বুঝো। এবার ইউটি যেহেতু মন্দন তাহলে মাইনাস হাফ এটি স্কোয়ার, তাহলে ইউ এর মান 0 মাইনাস হাফ এ এর মান 2 টি স্কোয়ার মানে 1 স্কোয়ার। বলো তো এটা হয়েছে? না, হয়নি। তুমি 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের হিসাব করতেছো না, তাই কি না? তাহলে 2 সেকেন্ড থেকে 2 সেকেন্ডে আদিবেগ কি 0 ছিল? আদিবেগ তো 0 ছিল, টি 0 তে আদিবেগ 0, টি 0 তে আদিবেগ 0 ছিল। তাহলে 2 সেকেন্ডে তার বেগ কি 0 না? 2 সেকেন্ডে তার অর্জিত বেগ আগে থেকে আসবে। এই যে 2 সেকেন্ড ধরে ভালো করে খেয়াল করো, এই যে 2 সেকেন্ড, এই 2 সেকেন্ড ধরে তো এই বলটা প্রযুক্ত হয়েছে। তাহলে 2 সেকেন্ড শেষে এখানে এসে তার অর্জিত বেগটা তো ওই বলের কারণে, ত্বরণের কারণে আসবে। তাহলে 2 সেকেন্ডে বেগ সেটাই হবে আদিবেগ, মানে এই অংশের আদিবেগ হবে 2 সেকেন্ডে। বুঝছো? আবার তাকাও, এইটুকুর যখন হিসাব করবো তখন আদিবেগ এইটা, এটুকুর যখন হিসাব করবো তখন আদিবেগ তো 2 সেকেন্ডের যে বেগটা সেটা আদিবেগ। তাহলে 2 সেকেন্ড শেষে, প্রথম 2 সেকেন্ড শেষে বেগটা কত? তাহলে সেটা তো আমরা হিসাব করি নাই। দেখি, প্রথম 2 সেকেন্ড শেষে, 2 সেকেন্ড শেষে বেগ, শেষে বেগ, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। ইউ 0 এর মান 4, টি এর মান 2, 4 দুগুণে 8, 8 মিটার পার সেকেন্ড। তাহলে এবার 8 বসবে এখানে, তাহলে এখানে হিসাবে বসবে 8। তাহলে 8 ইন্টু 1 মাইনাস হাফ এ, একই মন্দন কত 2, আর টি স্কোয়ার 1 স্কোয়ার, তাহলে 7 মিটার। এই যে এটা হচ্ছে 7 মিটার সরণ। বোঝা গেল? এইবার মোট কৃত কাজ, এইবার আমি হিসাব করতে পারবো। তাহলে মোট কৃত কাজ, প্রথমে কৃত কাজ পরে কৃত কাজ। তাহলে প্রথমে কিন্তু বলের দিকে সরণ, কারণ ত্বরণ হয়েছে, আর পরে বলের বিপরীত দিকে সরণ, কেন? কারণ মন্দন হয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে কৃত কাজ বল হচ্ছে 20 গুণ সরণ হচ্ছে 8, আর পরবর্তী ক্ষেত্রে কৃত কাজ হচ্ছে বল হচ্ছে -10 আর সরণ হচ্ছে 7। 7 10 কে 70, 8 দুগুণে 16, 90 নাকি 160 বিয়োগ 70, 90 জুল। কৃত কাজ কত? 90 জুল। এই যে কৃত কাজ বের করে ফেলছি। তাকাও, ভালো করে তাকাও, বুঝো। মজা না? বুঝে গেলে মজা, না বুঝলে কঠিন, বুঝে গেলে খুবই খুবই মজা। বুঝতে পারছি? এইবার দ্বিতীয় কোশ্চেন কি ছিল? কাজ শক্তি উপপাদ্য পালিত হবে কিনা। কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান দেখাইতে হবে। কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান দেখাইতে হবে। এই বলো তো, বল বনাম সরণের গ্রাফে, বল বনাম সরণের গ্রাফে ক্ষেত্রফল হচ্ছে কাজ, এরিয়া, এরিয়া ওয়ার্ক, বল বনাম সরণের গ্রাফে। এবার বলো তো, বল বনাম সময়ের গ্রাফে ক্ষেত্রফল কি? পারতে হবে, না পারলে মাইর দিব। বল বনাম সময়ের গ্রাফে ক্ষেত্রফল কি? আমি নিজেই পড়াইছি। বল বনাম সময়ের গ্রাফ, এই যে ক্ষেত্রফল, বল এফ সময় টি, এফ ইন্টু টি, এফ ইন্টু টি, বল ও বলের ক্রিয়াকালের গুণফল, বলের ঘাত, মনে পড়ে? বল ও বলের ক্রিয়াকালের গুণফল বলের ঘাত। তাহলে বল বনাম সময়ের গ্রাফে এরিয়া, এরিয়া হবে কি? বলের ঘাত, আগের অধ্যায় পড়ছিলাম। তাহলে আত্মাই গেথে নাও, বল বনাম সরণের গ্রাফে ক্ষেত্রফল কাজ, বল বনাম সময়ের গ্রাফে ক্ষেত্রফল বলের ঘাত। ঠিক আছে? আর বলের ঘাত মানে ভরবেগের পরিবর্তন, বলের ঘাত মানে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। বুঝছো? বুঝতে পারছো? আমাদের দেখাইতে হবে কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান হয় কিনা। তাকাও, তাহলে আমরা 2 সেকেন্ড এখানে আদিতে বেগ জানি, 2 সেকেন্ড শেষে বেগ বের করছি, 3 সেকেন্ড শেষে বেগটা বের করব। বুঝলা? তাহলে আসো 3 সেকেন্ড শেষে বেগটা বের করব। 3 সেকেন্ড শেষে, 3 সেকেন্ড শেষে বেগ, তাহলে বেগ ভি, ভি ইকুয়াল টু 2 সেকেন্ডের বেগ আদিবেগ ইউ, ইউ মাইনাস এটি। তাহলে 2 সেকেন্ডের যে বেগটা ছিল ইউ সেটা হচ্ছে 8, 2 সেকেন্ড শেষে বেগ ছিল 8, তাহলে 8 মাইনাস এ এর মান মন্দন 2, টি এর মান 1,
তাহলে ভাই 6 মিটার পার সেকেন্ড। কথা হচ্ছে কৃতকাজ গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন কৃতকাজ দেখাইতে পারলে কাজ শেষ। তাহলে গতিশক্তির পরিবর্তন ডেল ই কে হিসাব করি তো, হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, হাফ এম এম এর মান 5, শেষ বেগ ভি 6 স্কোয়ার, আর আদি বেগ একেবারে শুরুতে, দেখে একেবারে শুরুতে আদি বেগ, ঠিক আছে, আর এখানে গিয়ে শেষ বেগ, শুরুতে আদি বেগ আর এখানে গিয়ে শেষ বেগ। দেখো চিত্রটা আবার দেখাচ্ছি, ভালো করে বোঝো। এই যে এটা 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড, এটা 0, এইখানে বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, এই পয়েন্টে বেগ হচ্ছে 6 মিটার পার, সরি 8 মিটার পার সেকেন্ড, আর এই পয়েন্টে বেগ হচ্ছে এই যে 6 মিটার পার সেকেন্ড। তাহলে পুরো পথের এটা হচ্ছে আদি, পুরো পথের এটা হচ্ছে শেষ, ঠিক আছে, মাঝখানে এটা লাগবে না, আদি শেষ আদি শেষ আদি শেষ। তাহলে কৃতকাজ গতিশক্তির পরিবর্তনের সমান 6 স্কোয়ার ইউ, তাহলে 6 শেষ ভি আর ইউ এটা আদি, তাহলে 0 স্কোয়ার 6 6 36, 36 ভাগ 2 গুণ 5, 5 গুণ 36 ভাগ 2 18, আরে 5 গুণ 18 তো 90, 5 গুণ 18 তো 90, বাহ সুন্দর তো। আর কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু 90 জুল, আরে কৃতকাজ গতিশক্তি পরিবর্তনের সমান। মজা পাইছ? কৃতকাজ গতিশক্তির পরিবর্তনের সমান, ডান হয়ে গেছে। তাহলে কাজ শক্তি উপপাদ্য পালিত হবেই, বুঝছো? এইবার কথা হচ্ছে ভাই এটা কেন শিখালেন, এইবার দেখাচ্ছি এটা কেন শিখালাম। দেখো আগের নিয়মিত করা যাবে, কিন্তু করতে অনেক কষ্ট হয়েছে। এই যে বেগটা যে তুমি বের করছো 3 সেকেন্ডে যে বেগ বের করছো 6, এটা কি এমনি এমনি আসছিল? এই 6 বের করার জন্য ইউ 8 লাগছে, অর্থাৎ 2 সেকেন্ডে 8 লাগছে। এই 2 সেকেন্ডের 8 বের করতে গিয়ে আবার এত হিসাব নিকাশ করা লাগছে, লাগছে না? পুরো একেবারে ভেঙে 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 হিসাব নিকাশ করা লাগছে। কিন্তু একটু যদি আমাদের বুদ্ধি খরচ করা যায়, আমরা আরো সহজে ম্যাথটা করে ফেলতে পারি। আরো সহজে, হ্যাঁ আরো সহজে। কিভাবে? দেখো এটা বল বনাম সময়ের গ্রাফ, ইয়েস বল বনাম সময়ের গ্রাফ। এটা 2, এটা 3, এটা 0, এটা 20, এটা -10, এটা বল বনাম সময়ের গ্রাফ। তাহলে ক্ষেত্রফল হবে বলের ঘাত ভরবেগের পরিবর্তন, ক্ষেত্রফল হবে বলের ঘাত অর্থাৎ ভরবেগের পরিবর্তন। এবার আসো ক্ষেত্রফল বের করি, তাহলে ক্ষেত্রফল বের করলে বলের ঘাত পাবো। তাহলে 20 × 2 -1 × 10, -1 × 10, এটাই হচ্ছে ক্ষেত্রফল। দেখো ক্ষেত্রফল বের করছি, পজিটিভ ক্ষেত্রফল নেগেটিভ ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল দুইটা বের করলাম, ক্ষেত্রফলটুকু বের করলাম। ক্ষেত্রফল গতি ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস ইউ, তাহলে এখানে কত 30, এম এর মান 5, ভি আদি বেগ 0, তাহলে অতএব ভি হচ্ছে 6। দেখো ভি 6 কত সহজে বের হয়ে গেল না? সেই কত কষ্ট করে ভিটা বের করছিলাম 6। এবার তাহলে এটা বেগ গতিশক্তির পরিবর্তন, ডেল ই কে হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে হাফ 5 6 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, 90 জুল, 90 জুল। কি বুঝছো? মজা না? এই তো মজা। এবার 5 নম্বর একটা ম্যাথ তুমি নিজে করবা। টি সেকেন্ড এককে বল, সরি বল দিব না, এবার দিব ত্বরণ, এ মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। দুই 4 6, এটা 4 -4, এস। বস্তুর ভর m 2 কেজি আর t = 0 তে বেগ 0,
তাহলে 1 নম্বর কৃত কাজ হিসাব করবা। 2 নম্বর কাজ শক্তি উপপাদ্য পালিত হবে কিনা। কাজ শক্তি উপপাদ্য পালিত হবে কিনা। কাজ শক্তি উপপাদ্য পালিত হবে কিনা, নাও ট্রাই করো, ট্রাই করো। দেখো এবার ত্বরণ বনাম সময়ের গ্রাফ দেওয়া আছে, তো কি হয়েছে, কি সমস্যা। ত্বরণ বনাম সময়ের গ্রাফ দেওয়া আছে, একে তো আমরা চাইলে বল বনাম সময় বানাই ফেলতেই পারি। কিভাবে, ত্বরণ মুছে দিলাম, ত্বরণ মুছে দিয়ে এটাকে বল করলাম এফ নিউটন। আর আমরা কি জানি, এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ, এম এর মান 2, এর মান 4, তাহলে 4 দুগুণে 8 নিউটন, তাহলে এটা 8 হয়ে যাবে তখন, এটা হবে তখন 8, এটা হবে তখন -8, বুঝলা। তো হয়েই তো গেল। এরপরে ম্যাথটা আগের ম্যাথ, বলো বুঝছো কিনা। ত্বরণ বনাম সময়ের গ্রাফ দেওয়া আছে, তো কি হয়েছে, ত্বরণ বনাম সময়ের গ্রাফ দেওয়া থাকলে এখান থেকে তো আমরা বল বনাম সময়ের গ্রাফ বানাই নিতে পারি। এবার আগের ম্যাথ, এখন আমাদের কি বলছে, কৃত কাজ কত বের করো, তাহলে কৃত কাজ হিসাব করতে হবে। এবার দেখো বল বনাম আমি তো ধাপে ধাপে করতে পারি, আবার গতিশক্তির পরিবর্তনে তো কৃত কাজ। দেখো যখন আমাদের বলছে কাজ শক্তি উপপাদ্য পালিত হবে কিনা, তখন কিন্তু কৃত কাজ বের করতে হবে আলাদা করে, আবার ভরবেগের পরিবর্তন মানে আবার বেগের পরিবর্তন দিয়ে হিসাব করতে হবে, দুইভাবে আলাদা করে করতে হবে, বুঝছো। তো আসো কৃত কাজ হিসাব করবো। এবার কৃত কাজটা এবার আমরা হিসাব করব। কৃত কাজটা হিসাব করব। পরিবর্তনশীল বল, এখানে ধ্রুব বল, কিন্তু এই জায়গায় আবার পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল বল, আচ্ছা ত্বরণ বনাম সময়ের গ্রাফে ক্ষেত্রফল তো সরণ, ক্ষেত্রফল বেগের পরিবর্তন। কৃত কাজ নর্মাল মেথডে তো বের করা, এবার তো জান বের হয়ে যাবে। ত্বরণ বনাম সময়ের গ্রাফে ক্ষেত্রফল বেগের পরিবর্তন। কাজ শক্তি উপপাদ্য পালিত হবে কিনা। নর্মালি কৃত কাজ চাইলে আমরা কি করি, ধরো প্রশ্ন চাইলো কৃত কাজ কত, তাহলে এখান থেকে গতিশক্তির পরিবর্তন দিয়ে কৃত কাজ বের করা সহজ, তা আমরা কৃত কাজ গতিশক্তির পরিবর্তন দিয়ে বের করে ফেলি। আচ্ছা দাঁড়াও দেখি কত দূর আগানো যায়। কাজ শক্তি উপপাদ্য পালিত হবে কিনা, আমি যদি ক্ষেত্রফল এরিয়া বের করি, এরিয়া হবে বলের কাজ জে, আর জে হচ্ছে ভরবেগের পরিবর্তন, তাহলে জে হচ্ছে ক্ষেত্রফল। দেখো ক্ষেত্রফল এটুকুই ক্ষেত্রফল, 8 দুগুণে 16, আর বাকিটুকু শূন্য। কেমনে, এই যে এইটুকু যা পজিটিভ এইটুকু তাই নেগেটিভ, বুঝছো, তাহলে প্লাস বাকিটুকু শূন্য, তাহলে বাকিটুকু যদি শূন্য হয় তাহলে এম ভি মাইনাস ইউ, তাহলে এটা 16, এম এর মান 2, ভি বের করব, ইউ এর মান 0 আদিবেগ, তাহলে ভি হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার গতিশক্তির পরিবর্তন ডেল ইকে, এই ডেল ইকে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার,
হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে হাফ এম, এম এর মান কত 2, ভি স্কোয়ার 8 এর স্কোয়ার বিয়োগ 0 স্কোয়ার, তাহলে 8 8 64 জুল, 8 8 64 জুল। ঠিক আছে, এই হচ্ছে কৃতকাজ। গতিশক্তির পরিবর্তন এটাই, কৃতকাজ এটাই। যদি আমাদের শুধু চাইতো, ধরো এই প্রশ্নটা করে নাই, তাহলে আমরা কি করতাম, কৃতকাজ কত ভাই, কৃতকাজ গতিশক্তির পরিবর্তন শেষ, লিখে দিতাম এটাই। এবার আমাদের চেক করতে বলছে আবার যে কাজ শক্তি উপপাদ্য পালিত হবে কিনা, তাহলে কৃতকাজ বের করে আমাদের দেখাইতে হবে। বুঝছো, আমরা 2 নম্বর অংশটা আগে করে ফেলতেছি আর কি, 2 নম্বর অংশটা আগে করে ফেলছি। এবার কৃতকাজটা কেমনে বের করা যায়, তাহলে কৃতকাজ আসো 2 ক্ষেত্রে সরণ বের করব, সরণ বের করে কৃতকাজ বের করব, সরণ বের করে কৃতকাজটা বের করব। এটা বল এফ নিউটন, এটা সময় টি, এটা 8, এটা -8, এটা 2 4 6। তাহলে প্রথমে আসো এইটুকুর জন্য হিসাব। প্রথম টি 0 থেকে টি 2 সেকেন্ড, 0 থেকে 2 সেকেন্ড, 0তে বেগ ইউ 0 ছিল, তাহলে টি ইকুয়াল টু 2 সেকেন্ডে এ এফ ডিভাইডেড বাই এম। তাহলে এফ কত হবে, এফ এর মান 8, 8 ভাগ এম এর মান 2, তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রথম ক্ষেত্রে যে সরণটুকু হয়েছে এইটুকু সরণ হচ্ছে S1, তাহলে S1 হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে এটা 0, হাফ এ 4 আর টি স্কোয়ার 2 স্কোয়ার, 2 দুগুণে 4 ভাগ 2 আর 4 দুগুণে 8, 4 4 16 ভাগ 2, 8 মিটার। তাহলে এটা 8 মিটার সরণ। ঠিকঠাক করতেছি হিসাব? হ্যাঁ, 8 এম এর মান 2। ওকে, এইটুকু 8 মিটার হলো। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কৃতকাজটা বের করতে পারবো, যে প্রথম ক্ষেত্রে W1 যেহেতু ত্বরণ পজিটিভ, তাহলে বলের দিকে সরণ, তাহলে এফ এর মান 8 আর এস এর মানও 8, 8 8 64 এত জুল। হ্যাঁ, পরবর্তীতে এইটুকু আর এইটুকু দ্বারা কোনো কাজ হবে না, সমান সমান কাজ, কৃতকাজ। এটুকু পজিটিভ, এটুকু নেগেটিভ, তাহলে 8 8 64 জুল। বাকিটুকুতে কোনো কাজ হবে না, কিন্তু এটা তো আমাদের বের করতে হবে। এবার আসো বলের সমীকরণ আমরা চাই, বলের রেখাটা চাই। এফ থেকে এ, তাহলে বলের রেখাটা, তাহলে এই রেখাটা একটা ধ্রুব বল না পরিবর্তনশীল বল। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 8, আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6 -8। তাহলে এই রেখার সমীকরণ, তাহলে দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ, দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ হচ্ছে y - y1 x - x1। এই সরল রেখা পড়ছো, y1 - y2 x1 - x2। তাহলে y হচ্ছে f আর x হচ্ছে t, তাহলে y1 x1, ধরো এটারে বললাম, এটা y1 8 x1 2 -2, y1 8 x1 2, 8 বিয়োগ 8 বিয়োগ বিয়োগ 8 -8 আর -6। ওকে, তাহলে f - 8 এটা ইকুয়াল টু মাইনাস মাইনাসে প্লাস, 8 আর 8 16, 16 ভাগ -2 বিয়োগ 6, তাহলে -4 t -2, f - 8 এটা ইকুয়াল টু, তাহলে অতএব f ইকুয়াল টু
8 ওই পাশে গিয়ে যোগ হবে, তাহলে -4t মাইনাসে প্লাস 4 দুগুণে 8 যোগ আবার 8, তাহলে অতএব f ইকুয়াল টু -4t প্লাস 8 আর 8 16, -4t প্লাস 16। ঠিক আছে, এবার হচ্ছে এফ এটা, তাহলে এ ইকুয়াল টু হবে এফ ইকুয়াল টু -4t প্লাস 16, এফ ইকুয়াল টু এম এ -4t প্লাস 16, তাহলে অতএব এ ইকুয়াল টু এম দিয়ে যদি ভাগ করি, এম হচ্ছে 2, তাহলে -2t প্লাস 8, এটা হচ্ছে এ। আমাদের তো লাগবে সরণ, আমাদের লাগবে সরণ। ওকে, বহুত কাহিনী হয়ে গেল। ডিভি বাই ডিটি ডিভি বাই ডিটি এ -2t প্লাস 8, হিসাব নিকাশ করে দিন শেষে পাবো 0, এটাই তো খারাপ লাগতেছে আর কি। ডিভি ডিভি -2t প্লাস 8 ডিটি, ইন্টিগ্রেশন 2 সেকেন্ড শেষে বেগ কত? 2 সেকেন্ড শেষে বেগ অনেক জটিল হয়ে গেল, বুঝছো? 2 সেকেন্ড শেষে বেগ, 2 সেকেন্ড শেষে বেগ ভি, ভি ইকুয়াল টু ইউ আদি বেগ u0 ইউ প্লাস এটি, এর মান 4 এটি, তাহলে u0 এর মান 4 ইন্টু টি, টি 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 2, 4 দুগুণে 8, 8 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড শেষে বেগ আর 2 সেকেন্ড শেষে সরণ তো বের করছে 8 মিটার, তাহলে এখানে যদি বসাই 8 আর এটা 2, 2 সেকেন্ড থেকে 6 সেকেন্ড, আর এটা 6, বেগের সমীকরণ এটা, বেগ ডিভি ইকুয়াল টু এটা ইন্টু ডিটি, তাহলে বেগ ভি ইন্টিগ্রেশন করলে ভি -8, ডেল ভি মানে ভি -8, এটা ইকুয়াল টু -2 ইন্টু টি টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার 2/2 টি টু দি পাওয়ার 2/2 প্লাস 8t প্লাস 8t, এটা হচ্ছে 2 থেকে 6, তাহলে এবার ভি ইকুয়াল টু আবার ডিএস বাই ডিটি, ডিএস বাই ডিটি 2 কাটাকাটি -t স্কোয়ার প্লাস 8t, তাকে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব ডিএস, তাকে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব ডিটি, আর লিমিট হচ্ছে 2 থেকে 6, আর ডিএস হবে হচ্ছে 8 মিটার থেকে এস, তাহলে এস -8, দেখি এটা ক্যালকুলেটর চাপ দিই, -x স্কোয়ার প্লাস 8t
মাইনাস এক্স স্কোয়ার প্লাস 8x 8x ব্র্যাকেট কমপ্লিট করলাম, কমা 2 কমা 6 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 8x কমা 2 কমা 6 58 এত যোগ 8 66 অতএব এস ইকুয়াল টু 66.67। ভুল তো মনে হয় করছি কোথাও। এস ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। হাই হাই, অসম্ভব অসম্ভব এই হিসাব, অসম্ভব এই হিসাব, এটা বাদ। এ করে মাথায় যাওয়া খুব মুশকিল এই পরিবর্তনশীল বলের জন্য। এখানে বলটা পরিবর্তনশীল দিয়েই গ্যাঞ্জাম হয়ে গেছে। ধ্রুব বল দিলে সহজ হইতো, কিন্তু পরিবর্তনশীল বল দিয়েই গ্যাঞ্জামটা হয়ে গেছে। ঠিক আছে, পরিবর্তনশীল বল দিয়েই গ্যাঞ্জামটা হয়ে গেছে। মানে এইটুকু হিসাব নিকাশ করে আলটিমেটলি জিরোই পাওয়া যাবে। বোঝাই যাচ্ছে যে এইটুকু পজিটিভ, এইটুকু নেগেটিভ, তো যোগ করে আমি আলটিমেটলি জিরোই পাবো। ঠিক আছে, যোগ করে আলটিমেটলি জিরোই পাওয়া যাবে। তাহলে কার শক্তি উপপাদ্য পালিত হবে কিনা, এই প্রশ্নটা আমি চেঞ্জ করে দিই। এই প্রশ্নটাই নেই, ধরো 2 নম্বরটা নেই, এটা 1 নম্বরটা, এটা 1 নম্বরটা। 1 কৃত কাজ কত? তাহলে এই যে কৃত কাজ দেখো, যদি এই মেথডটা আমি এই যে গ্রাফের এই যে ডেল ই কে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, অর্থাৎ এই যে এরিয়া জে ইকুয়াল টু ডেল পি, এটা যদি না জানতাম তাহলে এই ম্যাথ করা কিন্তু খুব মুশকিল হয়ে যেত। যেটার ধরো নমুনা আমরা একটু আগে দেখতেছিলাম এখানে, যে বিশাল কঠিন হয়ে যাচ্ছিল। এরপরে হিসাব করা, এইটুকুর জন্য হিসাব করা, হিসাব করে কৃত কাজ বের করা, বল বনাম সময়ের গ্রাফে স্মরণ হইলে কোনো ঝামেলা ছিল না। স্মরণ হইলে ক্ষেত্রফল বের করে দিলেই কিন্তু কাজ হয়ে যেত, কিন্তু বল বনাম সময়ের গ্রাফে হিসাব করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো এই কারণে যদি কৃত কাজ চাই, যে ভাই কৃত কাজ কত, তাহলে কৃত কাজ গতিশক্তির পরিবর্তন, আর বল বনাম সময়ের গ্রাফে ক্ষেত্রফলটাই বলের কাজ, শেষ। বুঝতে পারছো? এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই যে এই কনসেপ্টটা যদি মাথায় না থাকে তাহলে কিন্তু এই যে এই গাড্ডায় পড়ে যাবা। বুঝছো? এই কনসেপ্টটা যদি মাথায় না থাকে তাহলে কিন্তু গ্যাঞ্জাম হয়ে যাবে, বিশেষ করে যখন পরিবর্তনশীল বল দিবে। যেমন আগের ম্যাথটা আমি 2 নিয়মেই করাই দিছি। আগের ম্যাথটা দেখো এই যে এখানে এই যে ভেঙে চুরে করাই দিছিলাম, কেন? কারণ এটা ধ্রুব বল হয়েছিল তাই। কিন্তু এখানে পরিবর্তনশীল বল দিয়ে দিলেই কিন্তু গ্যাঞ্জামটা লেগে যেত। পরিবর্তনশীল বল দিয়ে দিলেই কিন্তু তখন গ্যাঞ্জামটা লেগে যাবে। বুঝছো? ক্লিয়ার? বোঝা গেছে? ক্লাস কার পড়াবো বলো? বলো বুঝছো কিনা, দেখি একটু কমেন্ট দেখি। দাদা আরো পড়ান? না থাক, আজকে থাক, আজকে